ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় অংশ। তো এর আগে আমরা বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে দুইটা ক্লাস নিয়েছি। এরপর আমরা আজকে 3 নম্বর ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। এর আগে আমরা এই যে প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ পর্যন্ত পড়েছি। আজকে আমরা পড়ব গ্যাসের প্রসারণ, অর্থাৎ আমরা কঠিন এবং তরলের যে প্রসারণ এটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। কঠিন এবং তরল এই দুইটার প্রসারণ আমরা অলরেডি পড়েছি। এবার আজকে আমরা পড়ব গ্যাসের প্রসারণ, ঠিক আছে? তো দেখো, কঠিন পদার্থের আকার ও আয়তন দুটি আছে, তাই না? কঠিন পদার্থের আকার আয়তন দুটি আছে। তরলের আকার এবং আকার নাই কিন্তু আয়তন আছে। তো আর গ্যাসের আমরা জানি আকারও নাই আয়তনও নাই। তো তো কঠিন পদার্থের আকার ও আয়তন দুটি আছে, তাই তার প্রসারণ বুঝতে কোনো অসুবিধা হয়নি। যেহেতু আমরা আকার আকার আয়তন দুইটাই দেখতে পাইতেছি, খালি চোখে নির্দিষ্ট আছে, তো পরিবর্তন হইলে এটা সহজে আমাদের চোখে পড়ে। এই জন্য এর প্রসারণটা আমরা খুব সহজেই খালি চোখে দেখতে পাই। তরলের নির্দিষ্ট আকার না থাকলে আয়তন আছে, তাই এর প্রসারণও আমরা ব্যাখ্যা করতে পারি কিংবা মাপতে পারি। তাহলে এখানেও যদি একটা নির্দিষ্ট, যেহেতু এখানে নির্দিষ্ট আয়তন আকার নাই কিন্তু একটা নির্দিষ্ট পাত্রে রেখে যদি আমরা নির্দিষ্ট পাত্রে রাখি, সেক্ষেত্রে কিন্তু সে ওই পাত্রের একটা নির্দিষ্ট আকার ধারণ করে, তখন তাপ দিলে আয়তন বৃদ্ধিটা আমরা বুঝতে পারি, ঠিক আছে? কিন্তু গ্যাসের বেলায়, গ্যাসের ক্ষেত্রে বিষয়টা বেশ মজার। তার কারণ তার নির্দিষ্ট আকার তো নেই, তার নির্দিষ্ট আয়তনও নেই। তাহলে নির্দিষ্ট আয়তন যেহেতু নেই, তার একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই সে কি হইতে পারে, অনেক আয়তনটা তার বড় হইতে পারে, ছোট হইতে পারে। সেক্ষেত্রে তাপ প্রয়োগ করলে যে তার আয়তন বাড়লো কি কমলো, এটা আমরা কি করে বুঝবো, যেহেতু তার নির্দিষ্ট কোনো আয়তন নেই। তবে এখানে চাপ বলে একটা জিনিস আছে। আচ্ছা দেখি আমরা আস্তে আস্তে আগাই। তো গ্যাসকে যে পাত্রে ঢোকানো হবে, গ্যাসটি সাথে সাথে সেই গ্যাসের পুরো আয়তন নিয়ে নেবে। একই পরিমাণ গ্যাস ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে ঢোকানো হলে তার চাপ ভিন্ন ভিন্ন হয়। তাহলে এখানে একটা নতুন জিনিস চলে আসলো, যে গ্যাসকে যখন আমরা বড় পাত্র ছোট পাত্র এগুলোতে নেই, সে কি করে পুরো পাত্রের আয়তনটা দখল করে নেয়, ঠিক আছে। বাট সঙ্গে সঙ্গে এখানে একটা জিনিসের পরিবর্তন হয়, চাপ চাপ কমে যায়। তাহলে গ্যাসের আয়তনের সাথে চাপের একটা সম্পর্ক আছে। যদি আমরা একটা ছোট পাত্রে গ্যাসকে ঢুকাই তাহলে এইখানে চাপ বেশি হয়। ওই একই গ্যাসকে যদি আমরা একটা বড় পাত্রে ঢুকাই, তখনও ওই গ্যাসটা কি হয়, বড় জায়গায় থাকে, কিন্তু এক্ষেত্রে চাপটা কমে যায়। যেমন একই পরিমাণ গ্যাসকে যখন এই পাত্রে রাখা হয়েছে, তাহলে গ্যাসের অণুগুলো খুব কাছাকাছি আছে। তো তাদের গতিশক্তির কারণে তারা খুব দ্রুত কি করতেছে, এই ওয়ালে অনেক বেশি, অল্প ওয়ালে তাহলে ক্ষেত্রফল কম যেহেতু, তাহলে বেশি পরিমাণ কণা কি করতেছে, অল্প পরিমাণ জায়গায় ধাক্কা মারতেছে। আর যখন এই আয়তনটা বেড়ে গেল, তখন ওই একই পরিমাণ কণা এবার কি করতেছে, প্রত্যেকটা ওয়ালে ধাক্কা দিচ্ছে। এবার কিন্তু তোমার কন্টাক্ট যে এরিয়া, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। কন্টাক্ট আয়তন বেড়ে গেলে কন্টাক্ট এরিয়া বেড়ে যায়। ফলে কন্টাক্ট এরিয়া যেহেতু বেড়ে যাচ্ছে, ফলে এবার গড় ধাক্কার পরিমাণটাও কি হবে, কমে যাবে, ঠিক আছে। তো চাপ জিনিসটা হচ্ছে, তো আমরা জানি যে চাপ মানে হচ্ছে যে, তো চাপ জিনিসটা কি, চাপ জিনিসটা হচ্ছে কোনো একটা তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই হচ্ছে কি চাপ। কোনো একটা তলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাই হচ্ছে চাপ। এখন এইখানে মনে করো 1000 কণা আছে, উদাহরণ হিসেবে 1000 কণা আছে। 1000 কণা এখানে কম ভলিউমের মধ্যে আছে, তাহলে ভলিউম যদি কম হয় তাহলে ক্ষেত্রফলটাও মোটামুটি এখানে কি হবে, কম হবে। তাহলে 1000 কণা এই এই ক্ষেত্রফলের প্রত্যেকটা পয়েন্টে কি করবে, আঘাত করবে, তাই না? তাদের বেগের কারণে ধাক্কা দিবে। তো এই ধাক্কা প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ ধাক্কা, সেটাই তো চাপ, ঠিক আছে। এখন ওই 1000 কণা যদি এবার এই আয়তনটা বেড়ে যায়, তাহলে এবার ক্ষেত্রফল, কন্টাক্ট ক্ষেত্রফলটাও কি হবে, বেড়ে যাবে। ওই 1000 কণা এবার বেশি ক্ষেত্রফল জুড়ে কি করবে, ধাক্কা দিবে। তাহলে এখানে ইন্টেন্সিটিটা কমে গেল, কণার ঘনত্ব কমে গেল, অর্থাৎ কম, আগে অল্প এরিয়াতে বেশি কণা ধাক্কা মারতো, এখানে কি হইলো, তাহলে প্রত্যেকটা আগে মানে এইটুকু এরিয়া যদি আমরা নেই, তাহলে এইটুকু এরিয়ায় আগে যে পরিমাণ কণা ধাক্কা মারতো, এখন কিন্তু সেই পরিমাণ কণা ধাক্কা মারবে না। এখন কিন্তু কম কণার পরিমাণ, যে জায়গা বেড়ে গেছে, কণা একই পরিমাণ আছে। তাহলে এখানে যদি আমরা একই পরিমাণ দুইটা ক্ষেত্রফল নেই, বা এই তলটার কথাই যদি বলি, এই তলে আগে যে পরিমাণ কণা ধাক্কা মারছে, আর এখন আয়তন বেড়ে যাওয়ার ফলে কিন্তু এখানে এখানে কি, এখানে বেশি কণা,
এখানে বেশি কণা ধাক্কা মারবে আর এখানে কম কণা ধাক্কা মারবে, তার কারণ এখানে কণাগুলো ছড়িয়ে ছিটিয়ে গেছে বড় জায়গা জুড়েই। ঠিক আছে, একইভাবে যেহেতু ডিস্টেন্সটা বেড়ে গেছে, ডিস্টেন্সটা যেহেতু বেড়ে গেছে, তাই না, এদিক যেহেতু আয়তন বেড়ে গেছে তাহলে দুই ডিস্টেন্স বেড়ে গেছে, তাহলে একটা কণা এইখানে ধাক্কা মারার পর আবার তার বিপরীত প্রান্তে ধাক্কা মারবে, তাহলে মাঝখানে সময়টাও কি হলো, বেড়ে গেল। আর এইখানে একটা কণা এই ওয়ালে ধাক্কা মেরে ধাক্কা খেয়ে পরে বিপরীত ওয়ালে গিয়ে ধাক্কা মারবে, তাহলে এখানে কি হয়ে গেল, তাহলে সময়টা কি হলো, এখানে কম আর এখানে সময়টা বেশি, তাহলে দুই জায়গা থেকেই আয়তন কমে গেলে চাপ বাড়ে। একটা হচ্ছে কণাগুলোর একটা নির্দিষ্ট এরিয়াতে বেশি কণা কি করে, ধাক্কা দেয়। আর একই কথা হচ্ছে একটা কণা যখন একটা ধাক্কা দেওয়ার পর ওখান থেকে প্রতিফলিত হয়ে যখন আর একটা ওয়ালে গিয়ে ধাক্কা মারে, তখন এই যে দুই ধাক্কার মধ্যবর্তী সময়টাও এখানে কি হয়, কমে যায়, আয়তন যদি কম হয়। আর আয়তন যদি বেশি হয় তাহলে এখানে দুই জায়গা থেকে চাপ কমে যায়। এক হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ায় কণার ইন্টেন্সিটি, কণার ঘনত্ব কমে যায়, ঠিক আছে। আবার একটা ধাক্কা দেওয়ার পর, এক ওয়ালে ধাক্কা দেওয়ার পর অন্য ওয়ালে গিয়ে ধাক্কা দিবে, এই দুই ধাক্কার মাঝখানের সময়টাও কি হয়, বেড়ে যায়। একটা ধাক্কা দেওয়ার পর আর একটা দেয়ালে ধাক্কা দিতে সময়টা বেড়ে যায়। এই দুই জায়গা থেকেই আয়তন যত বেড়ে যায়, একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কণার আয়তন, নির্দিষ্ট পরিমাণ গ্যাস যদি বড় পাত্রে রাখি, অর্থাৎ তাদের আয়তনটা যদি বাড়ে তাহলে চাপ কমে যায়, আর যদি ছোট পাত্রে রাখি তাহলে এই দুই কারণেই চাপ বেড়ে যায়। ঠিক আছে, তো চাপ জিনিসটাই হচ্ছে এই কণাগুলো যে পাত্রের দেয়ালে তাদের আন্তঃআণবিক গতিশক্তির কারণে ওয়ালগুলোতে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, এই ধাক্কাগুলোই মূলত কই, চাপ। ঠিক আছে, তো তোমরা এখানে বুঝতেই পারছো, তাহলে একটা একই পরিমাণ গ্যাসকে যদি আমরা ছোট পাত্রে ঢুকাই তাহলে ছোট পাত্রে পুরোটাই সে দখল করে নেয়, বাট এখানে চাপটা বেড়ে যায়। আর ওই একই পরিমাণ গ্যাসকে যদি আমরা এবার বড় পাত্রে নেই তাহলেও কিন্তু কি হয়, ওই পুরো পাত্রটাই দখল করে নেয়, কিন্তু এবার চাপটা কমে যাবে। ওকে, তো এখন দেখো যে কাজেই আমরা ঠিক করে নিতে পারি, যদি গ্যাসের আয়তন বৃদ্ধি মাপতে চাই তাহলে লক্ষ্য রাখতে হবে চাপের যেন কোনো পরিবর্তন না হয়। তাহলে এখন যদি আমরা কি করতে চাই, চাপটাকে ঠিক রাখতে চাই, ঠিক আছে, এখন মনে করো যে এই যে গ্যাস এখানে আছে, যদি আমরা যদি তাপ দেই, আমরা যদি কি করি এখানে হিট প্রয়োগ করি, তাহলে কি হবে, এখানে কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে, কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে এই হিট নেওয়ার পর। ফলে সে কি করবে, এই ওয়ালে জোরে জোরে ধাক্কা দিবে, ফলে চাপটা বেড়ে যাবে। এখন আমরা যদি ওই চাপটা একই পরিমাণ রাখতে চাই তাহলে আমাদের ভলিউম কি করতে হবে, বাড়াই দিতে হবে। একই পরিমাণ চাপ যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভলিউমটা বাড়াই দিতে হবে। যে ভলিউম বাড়াই দেই তাহলে চাপটা কি হয়, মিনিমাইজ হয়ে যাবে। তো এই যে একটা নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়ার পর যদি আমরা চাপ একই রাখতে চাই তাহলে গ্যাসের আয়তনটা কি করতে হবে, বৃদ্ধি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে কি করা যায়, একটা নির্দিষ্ট চাপ মেনটেন করার মাধ্যমে তাপ প্রয়োগে গ্যাসের আয়তনটা পরিমাপ করা যায়। ঠিক আছে, নইলে যদি আমরা আয়তনটাকে না বাড়ায় দেই তাহলে একটা নির্দিষ্ট আয়তনেই যদি আমরা আয়তনটা যদি ফিক্স রাখি, এখন শক্ত পাত্র দিয়ে যেখানে আটকায় দেই, এবার যদি কি করি তাপ দেই তাহলে গ্যাসের আয়তন বাড়বে না, কিন্তু গ্যাসের মধ্যে কি হবে, চাপ বেড়ে যাবে, অর্থাৎ কণাগুলোর গতিশক্তি বেড়ে যাবে। ফলে কণাগুলো জোরে জোরে ধাক্কা দিবে এবং দ্রুত ধাক্কা দিবে, দুই ধাক্কার মাঝখানের সময়টাও কমে যাবে, ফলে চাপ বেড়ে যাবে। এখন যদি আমরা কি করতে চাই, চাপটাকে কমায় ফেলতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এরিয়াটাকে, ভলিউমটাকে বাড়ায় দিতে হবে, তাহলে চাপটা কমে যাবে। তাহলে চাপটা একটা স্থির চাপ যদি আমরা মেনটেন করতে চাই সেক্ষেত্রে তাপ দেওয়ার সাথে সাথে আয়তনটা কি হবে, বেড়ে যাবে। তাহলে তাপ প্রয়োগে গ্যাসের প্রসারণ যদি আমরা মাপতে চাই তাহলে এখানে অবশ্যই চাপটাকে কি রাখতে হবে, স্থির রাখতে হবে, অর্থাৎ চাপ স্থির রেখে গ্যাসের আয়তন পরিমাপ করতে হবে। ঠিক আছে, তো 6.07 চিত্রে যেরকম দেখানো হয়েছে, আমি এটা অলরেডি ব্যাখ্যা করে দিলাম। একটা সিলিন্ডারের পিস্টনের উপর নির্দিষ্ট ওজনের কিছু একটা রাখা হয়েছে যেন এটা সবসময় সিলিন্ডারের আবদ্ধ গ্যাসকে সমান চাপ দেয়। এটা কি করবে, সমান চাপ দেবে, অর্থাৎ চাপ যখনই বেড়ে যাবে তখন সেটা উপরে উঠে যাবে। ঠিক আছে, নিচ থেকে যদি চাপ বেড়ে যায় তাহলে সেটা উপরে উঠে যাবে। তরল কিংবা কঠিন পদার্থকে চাপ দিয়ে খুব বেশি সংকুচিত করা যায় না, কিন্তু গ্যাসকে খুব সহজে সংকুচিত করা যায়। তাই প্রথমেই আমাদের গ্যাসের চাপ এবং আয়তনের মাঝে সম্পর্কটা জানা দরকার। এটাকে বলে আদর্শ গ্যাসের সূত্র। তো গ্যাসের আয়তন এবং চাপের একটা সম্পর্ক আছে, তো সেই সম্পর্কটা হচ্ছে চাপ যত বেড়ে যায়
আয়তন তত কমে যায়। চাপ যত বেড়ে যায় আয়তন তত কমে যায়। তো চাপের সাথে এরকম আয়তনের একটা কি আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। আয়তন তবে এখানে শর্ত হচ্ছে তাপমাত্রা কি থাকতে হবে, ফিক্সড থাকতে হবে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় আয়তন যত বেশি হবে চাপ তত কমে যাবে। আবার যদি আয়তন ফিক্সড থাকে, যদি আয়তন নির্দিষ্ট থাকে, সেক্ষেত্রে তাপ আবার তাপমাত্রার সমানুপাতিক। তাপ আবার কি তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনে যত বেশি আমরা তাপ দেব তার চাপ কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, একইভাবে টি এবং ভি এর মধ্যেও সম্পর্ক আছে। একটা নির্দিষ্ট চাপ যদি এবার ঠিক থাকে তাহলে তার আয়তনটা আবার কি তাপমাত্রার সমানুপাতিক। এই সবগুলোকে যখন আমরা একসাথে কনসিডার করি তখন এইখানে একটা আদর্শ গ্যাসের সমীকরণ এইভাবে পাওয়া যায়, যেটাকে বলা যায় পি ভি সমান এন আর টি, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন। ঠিক আছে, একটা নির্দিষ্ট চাপ এবং আয়তনের গুণফল হবে, এন হচ্ছে তার মোল সংখ্যা, ওই গ্যাসের কি মোল সংখ্যা। ঠিক আছে, গ্যাসের পরিমাপ মোলে, কত মোল গ্যাস। আর হচ্ছে একটি ধ্রুবক, এটাকে বলা হচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন করলে তার শক্তি কতটুকু বৃদ্ধি পায়। ঠিক আছে, পার মোল পার কেলভিন, অর্থাৎ 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পাবে না। তো কতটুকু গতিশক্তি বৃদ্ধি পাইতেছে সেটাই হচ্ছে আর। তাহলে আর হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা যে কোনো গ্যাসের জন্য এটা সত্য। 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা হয় তাহলে ওই গ্যাসের গতিশক্তি এত জুল বৃদ্ধি পাবে অ্যাভারেজে। ঠিক আছে, আর এখানে টি হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। তো কতটুকু তাপমাত্রা বৃদ্ধি হয়েছে সেইটা, অর্থাৎ তার ওই ওই অ্যাকচুয়াল তাপমাত্রাটা কত। ঠিক আছে, তো এইটা হচ্ছে তাপ এবং আয়তনের মধ্যেকার সম্পর্ক। ঠিক আছে, তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রা বাড়ার সাথে আয়তনও বাড়তে পারে। আয়তন চাপ ফিক্সড রাখলে আয়তন বাড়বে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে যদি আয়তন ফিক্সড থাকে তাহলে চাপ বেড়ে যাবে, এই ইকুয়েশনটাকে ঠিক রাখার জন্য। ঠিক আছে, ওকে। তো এখন আমরা গ্যাসের জন্য প্রসারণ সহগ বের করতে পারি। একটা নির্দিষ্ট চাপে যদি T1 তাপমাত্রায় গ্যাসের আয়তন V1 এবং T2 তাপমাত্রায় গ্যাসের আয়তন V2 হয়, তাহলে গ্যাসের আয়তন প্রসারণ সহগ হচ্ছে, আমরা একইভাবে আয়তন প্রসারণ সহগ আমরা জানি। তো এখানে বিটা পি দেওয়া হলো কেন, তার কারণ এখানে আয়তন পরিমাপ করতে হলে আয়তনের পরিমাপ, আয়তনের বৃদ্ধি বা আয়তনের কতটুকু হ্রাস হইলো এটা পরিমাপ করার জন্য অবশ্যই প্রেশারটাকে ফিক্সড রাখতে হবে। প্রেশার ফিক্সড রাখলেই পরে আয়তনটা কি হবে, আয়তনের পরিমাপটা বোঝা যাবে। যদি প্রেশার বাড়ায় দেয় তাহলে তো আয়তন আর বাড়বে না, তাই না? প্রেশার ঠিক রাখলেই আয়তনটা কি হবে, আস্তে আস্তে বাড়বে। ওকে, তো আয়তন যদি বাড়তে চাই, আমরা যদি প্রেশার বাড়ায় দেই, আয়তনকে বড় হইতে না দেই, তখন তো আয়তন বাড়বে না। ঠিক আছে, ওকে। তো এই জন্য বিটা, এমনিতে নর্মালি আমরা জানি আয়তন প্রসারণ সহগ গামা ছিল, আর এখানে গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগকে বিটা পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ঠিক আছে, মাথায় রাখবে, গোলমাল করবা না। তো কঠিন পদার্থের ক্ষেত্রে বিটা কিন্তু হচ্ছে তোমার ক্ষেত্র প্রসারণ সহগ। বিটা ছিল কি ক্ষেত্র প্রসারণ সহগ, আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, গামা ছিল আয়তন প্রসারণ সহগ। তো গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগকে বিটা দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর সাফিক্স পি দেওয়া হয়েছে তার কারণ এটা অবশ্যই ফিক্সড প্রেসারে হিসাব করতে হবে। তাহলে একটা নির্দিষ্ট প্রেসারে একক তাপমাত্রা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধির হার, ওই সংজ্ঞাটা একই আছে। একক তাপমাত্রা বৃদ্ধিতে ওই এখানে একটা নতুন শর্ত যুক্ত হয়েছে, নির্দিষ্ট চাপে একক তাপমাত্রা পরিবর্তনে আয়তন বৃদ্ধির হার কি, আয়তন বৃদ্ধির হার। ঠিক আছে, আয়তন বৃদ্ধির হারটাই হচ্ছে কি তার আয়তন প্রসারণ সহগ বিটা পি। তো এখানে গোলমাল করা যাবে না। দৈর্ঘ্য গামা, আয়তন কঠিন পদার্থের ক্ষেত্রে আয়তন প্রসারণ সহগ গামা থাকলেও এখানে আয়তন প্রসারণ সহগ আছে বিটা পি। ঠিক আছে, এখন এই যে নির্দিষ্ট আমরা এখন V1 V2 এখানে পিভির মধ্যেকার একটা সম্পর্ক জানি আবার। তো এখান থেকে আমরা দেখো পি চাপ যেহেতু এখানে ঠিক আছে, শুধুমাত্র তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে, তাহলে প্রথম ক্ষেত্রে ইকুয়েশনটা কত হবে, পিভি সমান এন আর টি।
তো পি প্রথমে আয়তন ছিল কি T1 তাপমাত্রায় তার আয়তন ছিল কত V1, P1 তাপমাত্রায় তার T1 তাপমাত্রায় আয়তন ছিল কত V1, এই যে T1 তাপমাত্রায় তার আয়তন ছিল V1। তাহলে এখানে ইকুয়েশনটা আছে PV সমান NR T, N মোল যদি থাকে। আর পরবর্তীতে চাপ ঠিক আছে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এখানে কি হয়েছে আয়তনটা পরিবর্তন হয়ে গেছে। তাহলে PV2 T2 তাপমাত্রায় আয়তন যেহেতু V2 হবে তাহলে PV2 মেইন ইকুয়েশন হচ্ছে PV সমান NR T। তাহলে পরিবর্তিত T2 তাহলে আয়তনটাও পরিবর্তিত V2 হবে। তাহলে PV2 NR T2। তাহলে এইখান থেকে আমরা মূলত এই জিনিসটার মান বের করতে চাচ্ছি V1 মাইনাস V2 বা আর এই জিনিসটার মান কত হবে, ঠিক আছে, এটা আমরা চাপের সাহায্যে বের করতে চাচ্ছি। তো এইখানে দেখো তো তো তাহলে এখন দেখো তাহলে এখন যদি আমরা কি করি 2 নং থেকে 1 নং, এটা হচ্ছে 2 নং সমীকরণ আর এটা হচ্ছে 1 নং সমীকরণ। তাহলে এখানে কি করা হয়েছে 2 মাইনাস 1, তাহলে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে PV2 মাইনাস PV1 ইজ ইকুয়াল টু NR T2 মাইনাস NR T1। ঠিক আছে, 1 থেকে 2 বিয়োগ করলে তাহলে P কমন নিলে V2 মাইনাস V1। কেন এটা করলাম তার কারণ এইখানে V2 মাইনাস V1 আছে আর এখানে T2 মাইনাস T1 আছে। তাহলে NR যদি কমন নেই তাহলে পাবো T2 মাইনাস T1। এখন যদি আমরা কি করি এই জিনিসটাকে যদি বের করতে চাই তো আমাদের মেইন ইকুয়েশনটা বিটা পি ছিল, যদি তোমরা দেখো এখানে তো বিটা পি সমান আমরা জানি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এই মানটা এই মানটুকু আমরা কি করতে চাইতেছি বের করতে চাইতেছি, এই মানটুকু এইটুকু মান কত হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তাহলে আমরা কি করতে পারি, তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি V2 মাইনাস V1 আর এই T2 মাইনাস T1টাকে যদি আমরা নিচে নিয়ে আসি তাহলে কত হবে T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু কি হবে NR ডিভাইডেড বাই P। ঠিক আছে, NR ডিভাইডেড বাই P, অথবা ওরা এইভাবে হিসাব করছে যে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই V1 ইজ ইকুয়াল টু T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1। তো ওরা যেটা করছে ওরা এইভাবে হিসাবটা করছে, শেষে পর্যন্ত কি নিয়ে আসছে ওরা, ও এটা টি এর সাথে সম্পর্ক স্থাপন করছে। তো আমরা এভাবেও করতে পারি। তাহলে বিটা আমরা যদি এই জায়গায় এখন এই মানটা বসিয়ে দেই তাহলে কি পাবো দেখো, আমরা একটু খাতায় দেখতে পারি, সেখানেই দেখাই। তো এখানে দেখো আমরা বিটা পি সমান একটু আগে কি পড়লাম, বিটা পি সমান পড়লাম V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তো এই যে এইটুকুর মান আমরা এখনই কি পড়লাম বিটা পি, তো বিটা পি সমান আমরা পড়লাম তো এইটুকুর মান আমরা পড়লাম কত NR ডিভাইডেড বাই পি, আর এখানে হবে কি V1। ঠিক আছে, তো এটা যেহেতু V1 তাহলে এখন আমরা এখান থেকে কি করতে পারি আর V1 সমান কি লিখতে পারি NR T1। ঠিক আছে, PV সমান NR T1, তাই কি না, NR কাটা, তাহলে বিটা পি সমান হবে কত 1/T1। তার মানে যে কোনো গ্যাসের চাপ হচ্ছে কি তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম চাপটা, তো গ্যাসের যে প্রসারণ সহগ গ্যাসের প্রসারণ সহগ তাপমাত্রার আদি তাপমাত্রার ব্যস্তানুপাতিক। তো আদি তাপমাত্রা যত বেশি হবে ওই গ্যাসের প্রসারণ সহগটা হবে তত কম। তার মানে এই জিনিসটার অর্থ কি, এই জিনিসটার অর্থ হচ্ছে একটা কম তাপমাত্রার, এই কথাটার অর্থ হচ্ছে মনে করো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা গ্যাসকে যদি আমরা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে তার আয়তন যতটুকু বৃদ্ধি পাবে, ঠিক আছে, যতটুকু প্রতি একক কেলভিন 0 থেকে, মনে করো 0 ডিগ্রি ছিল, এখান থেকে 1 কেলভিন করলাম, 2 কেলভিন করলাম, 3 কেলভিন করলাম, তাহলে এখানে তাপমাত্রাটা যে হারে বৃদ্ধি পাবে
আদি তাপমাত্রা। এবার যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কোনো গ্যাসকে যদি আমরা কি করি, তাপ দিয়ে এখানে 101, 102 ইত্যাদি করি, তাহলে এইখানে 1 কেলভিনের জন্য যে পরিমাণ আয়তন বৃদ্ধি পাইছে, এইখানে 1 কেলভিনের জন্য আয়তনটা কি হবে, অধিক বৃদ্ধি পাবে। অর্থাৎ সবসময় যেমন কঠিন এবং তরলের ক্ষেত্রে আমরা কি দেখছি, 1 কেলভিনের জন্য সবসময় নির্দিষ্ট পরিমাণ আয়তন বৃদ্ধি হয়েছে। একটা লোহার তাপমাত্রা 50 থেকে যদি আমরা 51 করি, তারপরও তার যে পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে, যেটা আমরা মোটামুটি পড়েছিলাম যে সামথিং ইন্টু 10⁻16 পড়ছিলাম। তো এবার যদি আমরা কি করি, 100 ডিগ্রি থেকে তার 101 ডিগ্রি করি, অর্থাৎ গলনাঙ্কের নিচ পর্যন্ত যে কোনো তাপমাত্রা থেকেই যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, তাহলে তার আয়তনটা কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণে বৃদ্ধি হবে। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এইটা না। গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক তাপমাত্রা যত কম হবে, তার আয়তনটাও তত কম বৃদ্ধি পাবে। ঠিক আছে, তার মানে 0 থেকে যদি 1 করি, তাহলে তার তাপমাত্রা যতটুকু, আয়তন যতটুকু বৃদ্ধি পাবে। 100 থেকে যদি আমরা 101 করি, তাহলে তার প্রসারণটা কি হবে, আয়তনটা ওই এখানে যা হবে তার চেয়ে বেশি হবে। অর্থাৎ এখানে 1 কেলভিনের জন্য সবসময় একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাবে না, এটা আদি তাপমাত্রার উপর নির্ভর করবে। ঠিক আছে, তো তো কাজেই দেখতে পাচ্ছ গ্যাসের প্রসারণের সহগ মোটেই ধ্রুব সংখ্যা নয়, এটা তাপমাত্রার বিপরীত। অর্থাৎ তাপমাত্রা যত কম হবে, গ্যাসের প্রসারণ তত বেশি হবে। সরি উল্টা হবে বলছি আমি। তাপমাত্রাটা যত কম হবে, উল্টে, মানে এইখানে মানে কথাটা ঠিক আছে যে 0 থেকে 1 ডিগ্রি করলে, এখানে 1 কেলভিন বাড়ালে যত তাপমাত্রা, আয়তন যত বাড়বে, 100 থেকে 101 করলে তাপমাত্রা তার চেয়ে কম বাড়বে। আমি বেশি বলছি, তার চেয়ে কম বাড়বে। অর্থাৎ প্রসারণ সহগটা আদি তাপমাত্রার উপর নির্ভর করে। আদি তাপমাত্রা যত কম হবে, প্রতি 1 কেলভিন বৃদ্ধির জন্য গ্যাসের আয়তন বৃদ্ধিটা তত বেশি হবে। অর্থাৎ 0 থেকে 1 করলে আয়তন যদি 10 ml বৃদ্ধি পায়, 100 থেকে 101 করলে 10 ml বৃদ্ধি পাবে না, দেখা যাবে 8 ml বা 9 ml বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো তাপমাত্রা যত কম হবে, গ্যাসের প্রসারণ তত বেশি হবে। ঠিক আছে, অর্থাৎ বেশি তাপমাত্রায় গ্যাসের প্রসারণ হবে, কিন্তু কম হবে। তো অন্যভাবে বলা যায়, একটি নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালে তার যেটুকু প্রসারণ হবে একই চাপে, কিন্তু কম তাপমাত্রা, চাপ একই থাকবে কিন্তু তাপমাত্রা যদি কম হয়, সেই কম তাপমাত্রা থেকে যদি 1 ডিগ্রি বাড়ায়, তাহলে প্রসারণটা হবে বেশি। বুঝতে পারছো? তাহলে কম তাপমাত্রা থেকে 1 ডিগ্রি বাড়ালে প্রসারণ বেশি হবে, আর বেশি তাপমাত্রা থেকে 1 ডিগ্রি বাড়ালে প্রসারণটা কম হবে। এটা গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, অর্থাৎ মানে আমরা যদি একটা নির্দিষ্ট গ্যাসে, মানে বেলুনে যদি আমরা কি মনে করো একটা বেলুন, এই বেলুনে যদি আমরা কি করি, গ্যাস রেখে তাপ দেই, যদি তাপ দেই, তাহলে এই বেলুনটা কি হবে, আস্তে আস্তে প্রসারিত হবে। ঠিক আছে, তো প্রথম দিকে যে হারে প্রসারিত হবে, আস্তে আস্তে তার প্রসারণের হারটা কমতে থাকবে। ঠিক আছে, প্রথম দিকে গ্যাসের তাপমাত্রা কম ছিল, এই জন্য সে তাড়াতাড়ি বৃদ্ধি পাবে, কিন্তু তাপমাত্রা যত বাড়তে থাকবে, একই হারে বেলুনের আয়তনটা একই হারে বাড়বে না। অর্থাৎ তাপমাত্রা যত বেশি হবে, গ্যাসের প্রসারণ হওয়ার ক্ষমতাটা তত কমে যাবে। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। ওইটাই বলছে, দুটি বেলুন নাও, একটিতে খানিকটা পানি ভরো, অন্যটিতে সমান আয়তনের বাতাস। এবারে দুটোই গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখো, দেখবে পানি ভরা বেলুনটির আকার আগের মতোই আছে, কারণ তাপে তরলের সেরকম প্রসারণ হয় না, কিন্তু বাতাস ভরা বেলুনটি অনেকখানি ফুলে গেছে, কারণ তাপে গ্যাসের প্রসারণ তরল থেকে অনেক বেশি। ওকে, এটা যেমন সত্য কথা। এবার তুমি কি করো, দুইটা বেলুন নাও, এবার তুমি আর একটা পরীক্ষা করো, উপরের কথাটা পরীক্ষা করো। দুইটা বেলুন নাও, তো একটা বেলুনে তুমি ঠান্ডা বাতাস দাও, আর একটা বেলুনে তুলনামূলকভাবে একটু গরম বাতাস দাও। ঠিক আছে, ওকে, মানে তুমি ঠান্ডা বাতাস গরম বাতাস কিভাবে দিবা? তো প্রথমে মানে একটা বেলুনে বাতাস ভরো, তারপর আর একটা বেলুনে তুমি কি করো, একটু কম বাতাস ভরে ওটাকে গরম পানিতে একটু গরম করো, গরম করে সমান আয়তন করে নাও। এরপর কি করো, তাহলে একটা বেলুন কি হলো, ঠান্ডা কিন্তু আয়তন সমান, আর একটা বেলুন একটু উত্তপ্ত কিন্তু আয়তন সমান। তাহলে তুমি কি করবা, তাহলে প্রথমে দুইটা বেলুনে বাতাস ভরবা, একটাতে একটু বেশি ভরবা, একটু কম ভরবা। যেটাতে তুমি কম ভরবা সেইটা কি করো, একটুখানি প্রথমে গরম পানিতে রেখে দাও, তাহলে ওর আয়তনটা বাড়তে বাড়তে যেটাতে বেশি আছে ওর সমান যেন হয়। যখন আয়তন দুইটা মোটামুটি
সমান হবে। এরপর তুমি কি করো, এই দুইটা বেলুনকেই একটু বেশি তাপমাত্রা, আর একটু বেশি তাপমাত্রার পাত্রে রেখে দাও। মানে এইটাকে তুমি যে তাপমাত্রায় গরম করছো তার থেকে একটু বেশি তাপমাত্রার পানিতে গরম করো। আবার এমন তাপমাত্রা দিও না যেন বেলুন গলে যায়। এবার দুইটাকে যদি, একটা হচ্ছে ঠান্ডা আর একটা হচ্ছে কি একটুখানি গরম কিন্তু আয়তন সমান, এই দুইটাকে তুমি এবার একটুখানি একটা ভিন্ন গরম পাত্রে রেখে দাও। এবার তুমি দেখবা যেটা ঠান্ডা সেটার আয়তন বেশি বৃদ্ধি পাবে, আর যেটা গরম ছিল তার আয়তন তত বৃদ্ধি পাবে না। কেন? আমরা একটু আগে দেখলাম যে ঠান্ডা, একটা জিনিস যখন ঠান্ডা থাকে তখন ওর আয়তনটা বেশি বৃদ্ধি পায়, আর যখন গরম থাকে তার আয়তনটা কম বৃদ্ধি পায় তুলনামূলকভাবে। এবং এটা অবশ্যই গ্যাসের ক্ষেত্রে, জেনারেলি যে কোনো পদার্থের জন্য সত্য না, এটা গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে। আর তরলের ক্ষেত্রে তুমি ঠান্ডা তরল, গরম তরল যেটাই দাও না কেন, তার আয়তনটা একই হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ ওই যেটা বললাম যে 0 ডিগ্রির পানিকে যদি তুমি 1 কেলভিন বাড়াও তাহলে তার আয়তন যতটুকু বৃদ্ধি পাবে। 50 ডিগ্রির যদি তুমি এটাকে যদি 51 ডিগ্রি করো তারপরও আয়তন একই বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো সব পদার্থ অণু দিয়ে তৈরি এবং কঠিন পদার্থে অণুগুলো নির্দিষ্ট অবস্থানে থেকে একে অন্যকে আটকে রাখে, তাই না? এটা আমরা জানি, ঠিক আছে। তো পদার্থের অবস্থার পরিবর্তনে তাপের প্রভাব, এটা আমরা দেখলাম যে কঠিন, তাহলে তাপের সাথে সাথে কিভাবে পদার্থের অবস্থার পরিবর্তন হয়, অর্থাৎ কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস, আবার রিভার্সটাও হয়। তো আমরা জানি যে সব পদার্থ কি দিয়ে তৈরি, অণু দিয়ে তৈরি, এবং কঠিন পদার্থে এই অণুগুলো কি থাকে, পরস্পরের সাথে অনেক শক্তভাবে আটকে থাকে, একে অন্যের সাথে তুলনামূলকভাবে শক্তভাবে আটকে থাকে, যাতে ওরা কি করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করতে পারে না, বাট একই জায়গায় কাঁপতে থাকে, ঠিক আছে। তাপ দেওয়া হলে এই অণুগুলোর কম্পন বেড়ে যায়। তো ওই কঠিন, তারা একটা আরেকটার সাথে আটকে আছে, তারপরে তারা খুব অল্প আস্তে 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 কি করে, কাঁপতে থাকে। তো এখন যদি আমরা তাপ দেই তাহলে এই কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে তার কম্পন বেড়ে যায়। এই যে কম্পন যত বেড়ে যায় ওর তাপমাত্রা কি তত বাড়ে। এই কণার কম্পনটাই কিন্তু তাপমাত্রা, ঠিক আছে। তাহলে তাপ দেওয়া হলে এগুলোর কম্পন বেড়ে যায় এবং আণবিক বন্ধন শিথিল হয়ে একে অন্যের উপর গড়াগড়ি খেয়ে নড়তে শুরু করে। তাহলে যত আমরা তাপ দেব কম্পনটা বাড়বে, বাড়তে 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 এমন হবে তাদের যে বন্ধনটা আছে সেটা আস্তে আস্তে শিথিল হবে। শিথিল হয়ে তারা কি করতে হবে, একজন আরেকজন থেকে দূরে সরে যেতে পারবে না, কিন্তু একজন আরেকজনের উপর গড়াগড়ি করতে পারবে। যেমন কঠিনে কি ছিল, এখানে অনেকগুলো কণা কি হয়েছে, খুব শক্তভাবে আটকে আছে, একই জায়গায় কাটতেছে কিন্তু তারা নড়াচড়া করতে পারতেছে না। এরপর যত আমরা হিট দিচ্ছি এদের কম্পনটা বাড়তেছে, বাড়তে 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 এমন একটা অবস্থা হয় যে একটা কণা থেকে আরেকটা কণা দূরে সরে যেতে পারে না, কিন্তু এই কণাগুলো নিজেদের মধ্যে কি করতে পারে, গড়াগড়ি, একটার উপর দিয়ে আরেকটা চলাচল করতে পারে। যেমন রুবিক্স কিউবের কথা যদি বলি, যদি রুবিক্স কিউব কি না, তরল না, মানে রুবিক্স কিউবের কণাগুলো কি হয়, এক একটা যে ইউনিট আছে এই ইউনিটগুলো কি করতে পারে, ওই কিউব থেকে দূরে যাইতে পারে না, কিন্তু ইউনিটগুলো কি করতে পারে, একটার সাপেক্ষে আরেকটা কি করতে পারে, নড়াচড়া করতে পারে, ঠিক আছে। একা একা নড়াচড়া করতে পারে না, আমরা হাত দিয়ে নড়াচড়া করাইতে পারি, ঠিক আছে। কিন্তু যদি এমন হইতো রুবিক্স কিউবের যে কণাগুলো আছে, যে ইউনিটগুলো আছে, ছোট ছোট ইউনিটগুলো, ওরা নিজেরা কি করতে পারে, একা একা নড়তে পারতো। তো তরলের ক্ষেত্রে কি হয়, এই কণাগুলো কি করে, একটার সাপেক্ষে আরেকটা নিজেরা কি করতে পারে, এই রুবিক্স কিউবের মতো ঘোরা, এদিক সেদিক ওদিক সেদিক চতুর্দিকে ছোটাছুটি করতে পারে, কিন্তু তারা দূরে সরে যাইতে পারে না। তো এই যে অবস্থা, তো এই অবস্থাটাকে আমরা বলতেছি তরল, ঠিক আছে। একে অন্যের উপর গড়াগড়ি করে নড়তে শুরু করে এবং এটাকে আমরা বলি তরল, ঠিক আছে। তাহলে তরল জিনিসটা কি, তো তাপমাত্রা যদি আরো বেড়ে যায় তাহলে অণুগুলোর যে ছোটাছুটি এগুলো আরো বেড়ে যায়, ফলে তারা এবার কি হয়, এবার এই যে রুবিক্স কিউবের যে কণাগুলো আছে, এবার কণাগুলো একটা থেকে আরেকটা কি হয়, ছুটে চলে যায়, অর্থাৎ আর তারা নিজেদের সাথে যুক্ত থাকে না, অর্থাৎ তাদের ছোটাছুটিগুলো এতটাই বেশি হয়, তাদের যে গতিশক্তিটা এতটাই বেশি হয়, তাদের মধ্যে আকর্ষণ শক্তিটা আর কাজ করে না, ফলে তারা মুক্তভাবে ছোটাছুটি শুরু করতে পারে, তখন এটাকে আমরা বলি গ্যাস, ঠিক আছে। তাহলে এই ব্যাপারটি আমরা এখন একটু গভীরভাবে দেখব এবং পদার্থের অবস্থার পরিবর্তনের সাথে সম্পর্ক আছে এরকম বিভিন্ন রাশির সাথে পরিচিত হব। তো এইখান থেকেই তোমরা কি করতে পারো, কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন, যেমন রুবিক্স কিউবটা যদি কি হইতো, খুব শক্তভাবে প্রত্যেকটা ইউনিট আটকে থাকতো, তাহলে কি হইতো, ওটা একটা নির্দিষ্ট আয়তন এবং আকার আছে। কিন্তু যখন আমরা রুবিক্স কিউবের যে পয়েন্টগুলো আছে, ইউনিটগুলো আছে, প্রত্যেকটাকেই কি করতে পারি, নড়াইতে পারি,
তো নড়ানোর ফলে তাদের আকারটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। কখনো কখনো চৌকোনা থেকে আমরা একটুখানি এটাকে বাঁকা করে ফেলতে পারি। আমরা অনেক সময় যখন এরকম চৌকোনা থাকে, অনেক সময় কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা ঘুরাই দিতে পারি, তাই না? এইখানে একটা কোণ তৈরি হয়, ওইদিকে একটা কোণ তৈরি হয়, তাহলে চৌকোনা থেকে এটা অনেকটা অন্য শেপে নিয়ে যাইতে পারি। তার মানে তার আকারটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু আয়তন কিন্তু ঠিকই থাকে, তাই না? আর তরলের ক্ষেত্রে এটা কিছুই আকারও থাকে না, আয়তনও থাকে না, যেহেতু ওরা ইচ্ছা মতো ছোটাছুটি করতে পারে। একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে। কি হারে তাপমাত্রা বাড়বে এবং সেটা কিসের উপর নির্ভর করবে সেটা আমরা একটু পরেই জেনে যাবো। এই যে তাপমাত্রাটা কি হারে বাড়বে, কিসের উপর নির্ভর করবে, সেটা পরে আলোচনা করতেছে। যাই হোক, তাপমাত্রা একটা নির্দিষ্ট চাপে তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে। তাহলে এই যে তাপমাত্রাটা মূলত হচ্ছে কণাগুলোর কি, এই যে গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, এটাই মূলত তাপমাত্রা। তো অভ্যন্তরীণ শক্তি এমন একটা পর্যায়ে যাবে, অর্থাৎ তাপমাত্রাটা এমন একটা পর্যায়ে যাবে, একটা নির্দিষ্ট পর্যায়ে, এটা চাপের উপর নির্ভর করে। তো একটা পদার্থ কত তাপমাত্রায় গিয়ে গলতে শুরু করবে এটা তার চাপের উপর নির্ভর করে। যেমন সাধারণত পানিগুলো কি হয়, সাধারণত পানি 1 অ্যাটমসফিয়ার তাপমাত্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে কি হয়, গলতে শুরু করে। কিন্তু পানির এই তাপমাত্রা, এই চাপ, পানির উপর যদি চাপ বাড়ায় দেওয়া হয় তাহলে পানি কিন্তু তখন আর 100 ডিগ্রিতে গলে না, এটা আরো বেশি ডিগ্রিতে ফোটা শুরু করে। বরফ, আমরা কঠিনের কথা বলতেছি, যেহেতু আমি এটা তরল থেকে বাষ্পের কথা বললাম। তো 1 অ্যাটমসফিয়ার চাপে বরফগুলো কি হয়, 0 ডিগ্রি তাপমাত্রায় তরল হওয়া শুরু করে। আর চাপ যদি বাড়ায় দেওয়া হয়, 1 অ্যাটমসফিয়ার থেকে 2-3 অ্যাটমসফিয়ার করা হয়, তখন কিন্তু বরফ আর 0 ডিগ্রিতে গলবে না, তখন দেখা যায় বরফ 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি পর্যন্ত কি থাকবে, বরফ থেকে যাবে। ঠিক আছে। আবার যদি চাপ কমায় দেওয়া হয় 1 অ্যাটমসফিয়ারের চেয়ে, তখন কিন্তু দেখা যাবে 0 ডিগ্রির আগেও কি হবে, বরফ পানিতে পরিণত হবে। ঠিক আছে। অর্থাৎ দেখা যাবে যে চাপ যদি কমে যায় তাহলে 0 ডিগ্রির চেয়েও কম তাপমাত্রায় কিন্তু পানি হিসেবেই থাকবে, অর্থাৎ তরল হবে না। ওকে। তো এই প্রক্রিয়ার নাম হচ্ছে গলন। তাহলে গলন কি, একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পদার্থ গলতে শুরু করে, অর্থাৎ কঠিন থেকে তরল হওয়া শুরু করে, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে গলন। এবং যে তাপমাত্রায় গলন শুরু হয় সেটাকে বলা হয় গলনাঙ্ক। যেমন বরফের গলনাঙ্ক হচ্ছে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপর সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেন্টিগ্রেড। তো আমরা যদি কঠিন পদার্থের তাপমাত্রা মাপতে থাকি তাহলে একটু অবাক হয়ে লক্ষ্য করব, যখন গলন শুরু হয়েছে তখন তাপ দেওয়া সত্ত্বেও খানিকটা কঠিন খানিকটা তরলের এই মিশ্রণের তাপমাত্রা আর বাড়ছে না। এটা তোমরা কেমিস্ট্রিতে পড়ছো, যে যখন একটা কঠিন পদার্থে যখন আমরা তাপ দেই, তাপ দেওয়ার সাথে সাথে তার তাপমাত্রা বাড়তে থাকে, অর্থাৎ অণুগুলোর গতিশক্তি কি হয়, বাড়তে থাকে, তাপমাত্রা বাড়তে থাকে। কিন্তু যেই মুহূর্তে কঠিন পদার্থটা গলতে শুরু করবে তারপর আর কি হবে না, তাপমাত্রা বাড়বে না। অর্থাৎ কঠিন পদার্থ এবং তরল পদার্থের যে মিশ্রণটা তৈরি হবে, এই মিশ্রণের তাপমাত্রাটা আর বাড়বে না। ঠিক আছে। 6.08 চিত্রে যেরকম দেখানো হয়েছে, এই সময়টিতে তাপ কঠিন পদার্থের অণুগুলোর ভেতরকার আন্তঃআণবিক বন্ধনকে শিথিল করতে ব্যয় হয়। তাহলে তাপটা যাচ্ছে কোথায়, তাপ যে দিচ্ছি, কণাগুলোর গতিশক্তি বাড়তেছে না, কেন বাড়তেছে না? তাহলে কণাগুলোর গতিশক্তি বাড়তে বাড়তে তারা তরল পর্যায়ে পৌঁছে গেছে, তাদের কণা গতিশক্তি আর বাড়তেছে না। তাহলে এখন এইটা যাচ্ছে কোথায়? তাহলে আমরা যে তাপটা দিচ্ছি সেটা যাচ্ছে এই যে কঠিন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি থাকে, বেশি থাকে। যখন তরল হয় তখন কিন্তু তারা সেই আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটাকে কি করে, ভেঙে ফেলে তারা কি করে, নড়াচড়া শুরু করে। কঠিনে তো একই জায়গায় থাকছিল, এবার কি হচ্ছে, আকর্ষণটা ভেদ করে তারা এর উপর দিয়ে গড়ানো শুরু করছে, এর উপর দিয়ে তারা কি করছে, এরকম করে গড়ানো শুরু করছে। তো এই যে আকর্ষণটাকে তারা করতেছে, আকর্ষণটাকে ভেঙে ফেলে একটার উপর দিয়ে আর একটা গড়িয়ে চলতেছে। এই আকর্ষণটা ভাঙ্গার জন্য তোমার এই তাপটা ব্যয় হয়। ঠিক আছে। এই বন্ধনটাকে, এই যে আন্তঃআণবিক যে বন্ধনটা আছে, এই বন্ধনটা শিথিল করতে তাপটা ব্যবহার হয়। এই জন্য কণাগুলোর অভ্যন্তরীণ যে গতিশক্তি আছে সেই গতিশক্তিটা বাড়ে না। ঠিক আছে। এই জন্য তরলটা তাপমাত্রা আর বাড়ে না, তাই অণুগুলোকে আরো গতিশীল করতে পারে না। তাহলে অণুগুলোর গতিশক্তি আর বাড়াইতে পারে না। তাহলে অণুগুলো
অণুগুলোর গতিশক্তির বৃদ্ধিটাই মূলত আমরা তাপমাত্রা হিসাবে দেখতে পাই। ঠিক আছে, তাহলে তাপমাত্রা জিনিসটা হচ্ছে অণুগুলোর গতিশক্তি, গতিশক্তি যত বেশি তাপমাত্রা তত বেশি। তাহলে এখন যেহেতু যখন গলা শুরু হয় তখন যেহেতু প্রয়োগকৃত তাপটা অণুগুলোর আকর্ষণ শক্তিটাকে ভেঙে ফেলতে ব্যবহার হয়, এই জন্য এই তাপটা অণুগুলোর গতিশক্তিকে বাড়াইতে পারে না, ফলে তার তাপমাত্রাটাও বাড়ে না। ঠিক আছে, তো গলন চলাকালীন নির্দিষ্ট গলনাঙ্কে যে পরিমাণ তাপ দিয়ে পুরো কঠিন পদার্থকে তরলে রূপান্তর করতে হয় সেই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। এখন তাহলে দেখো, যখন গলা শুরু হইলো, একটা কঠিন পদার্থ এখানে ছিল, এই কঠিন পদার্থটা মনে করো গলতেছে, এরকম করে আস্তে আস্তে কি এই গলা শুরু হয়েছে, গলে গলে মনে করো বরফটা গলে গলে নিচে পড়তেছে। তাহলে এই গলা পর থেকে আমরা যে তাপটা দিচ্ছি, এই তাপটা কিন্তু আর কি করতেছে না, যে হিটটা দিচ্ছি এই হিটটা তাপমাত্রায় রূপান্তরিত হচ্ছে না। এই হিটটা কি করতেছে, তার অণুগুলোর আকর্ষণ শক্তি ভাঙতে ব্যবহার হচ্ছে। তাহলে যতক্ষণ পর্যন্ত সমস্ত কঠিন তরলে পরিণত হবে না ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা বাড়বে না। তাহলে এই যে তরলটা কঠিন, সমস্ত তরল কঠিনে পরিণত হইতে তাহলে কি পরিমাণ শক্তি লাগলো সেটা আমরা হিসাব করতে পারবো এখানে, যে কণাগুলোর যে গতিশক্তি আছে, আকর্ষণ শক্তি আছে, কণাগুলোর আকর্ষণ শক্তি, প্রত্যেকটা কণার আকর্ষণ শক্তি ভেঙে ফেলতে কি পরিমাণ তাপ লাগলো, এই তাপটাকে বলা হচ্ছে গলনের সুপ্ত তাপ। ঠিক আছে, তাহলে যখন গলন শুরু হয় ওই মুহূর্ত থেকে সমস্ত কঠিন পদার্থ তরলে পরিণত হওয়া পর্যন্ত যে তাপ গ্রহণ হয় সেইটাকে বলা হয় গলনের সুপ্ত তাপ। এটাকে সুপ্ত তাপ কেন বলতেছে, তার কারণ এই তাপের ইফেক্টটা আমরা তাপমাত্রা হিসেবে দেখতে পাই না। ইফেক্টটা দেখতে পাই, ইফেক্টটা হচ্ছে কি গলে যাচ্ছে, এই ইফেক্ট আমরা দেখতে পাই, কিন্তু তাপমাত্রা আকারে আমরা কি করতে পাই না, এই তাপটাকে দেখতে পাই না। এই জন্য আমাদের কাছে মনে হয় ওখানে তাপ নাই, সে কিন্তু তাপগণ, তার মানে ওই তাপটা ওখানে কি আছে, বন্ধন শক্তি হিসেবে লুকায়িত আছে। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে সুপ্ত তাপ। তো এই তাপটাকে আমরা তাপমাত্রা হিসেবে দেখতে পাই না। একবার পুরো কঠিন পদার্থ যদি তরলে রূপান্তরিত হয় তারপর আবার তাপমাত্রা বাড়া শুরু হয়। কেন, এখন তো তরল হয়ে গেছে, তাহলে এবার তার একটা নির্দিষ্ট আকর্ষণ শক্তি তারা অর্জন করছে। এখন ওই আকর্ষণ শক্তির কে ঠিক রেখে তাদের ছোটাছুটির পরিমাণটা কি হয়, এবার বাড়তে থাকে, অর্থাৎ তার তাপমাত্রাটা আবার বাড়তে থাকে। অর্থাৎ তারা এই যে একটা কণা আর একটা কণার উপর দিয়ে চলাচল শুরু করছে, তো চলাচল শুরু করতে তাদের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি লাগছে, এখন ওই শক্তিটা অর্জন করেছে তারা সুপ্ত তাপ থেকে। এখন যখন আমরা নতুন করে তাপ দেব তখন এই যে একটা কণার উপর দিয়ে আরেকটা কণা এইভাবে চলাচল করতেছে, এই চলাচলের গতিটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এই গতিটাকেই মূলত আমরা কি বলি, তাপমাত্রা হিসাবে দেখি। এই জন্য পরে আবার তাপমাত্রাটা বাড়তে থাকবে। তো তাপমাত্রা বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যখন ওই পদার্থটি কি হবে, গ্যাসে পরিণত হবে। অর্থাৎ এবার কি হবে, তরলে তাদের যে আকর্ষণ শক্তি ছিল এই আকর্ষণ শক্তিটা একদম সমূলে ধ্বংস হয়ে যাবে, কোনো ধরনের আকর্ষণ শক্তি আর কাজ করবে না। যদিও থিওরিটিক্যালি আমরা জিরো ধরি, বাট বাস্তবে কি থাকে, কিছু না কিছু আকর্ষণ শক্তি থাকেই। ঠিক আছে, আমরা হিসাবে সুবিধার্থে বলি যে আকর্ষণ শক্তি আর কাজ করে না। তাহলে এই যে বাষ্প হওয়া শুরু হলো এটাকে বলা হয় বাষ্পীভবন, আর যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটা শুরু হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। ঠিক আছে, তো আবার আগের মতোই যখন স্ফুটনাঙ্কে পৌঁছায় সমস্ত তরল বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর বাড়ে না। তাহলে এই তাপমাত্রাটা কোথায় কোন কাজে ব্যয় হয়, ওই যে তরলের মধ্যে কণাগুলোর যে আকর্ষণ শক্তি আছে সেই আকর্ষণ শক্তি বাড়াতে এই তাপমাত্রাটা ব্যবহার হয়। ঠিক আছে, আবার সবাইকে মনে করিয়ে দেওয়া হচ্ছে স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভর করে। গলনাঙ্ক যেমন চাপের উপর নির্ভর করে, একইভাবে স্ফুটনাঙ্ক চাপের উপর নির্ভর করে। যেমন উদাহরণ হিসাবে পানি, 1 অ্যাটমসফিয়ার চাপে পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে যায়, তাহলে পানির স্ফুটনাঙ্ক 1 অ্যাটমসফিয়ার চাপে আছে 100 ডিগ্রি। কিন্তু পানির উপর যদি চাপ বাড়িয়ে দেওয়া হয় তাহলে পানি আর 100 ডিগ্রিতে ফুটবে না, দেখা যাচ্ছে 110 ডিগ্রি পর্যন্ত হইতে পারে পানির স্ফুটনাঙ্ক যদি চাপ বাড়িয়ে দেওয়া হয়। যেমন প্রেসার কুকার, তোমাদের বাসার সবার বাসাতেই কি আছে, প্রেসার কুকার আছে। প্রেসার কুকার নাই এমন কোনো বাসা আজকাল পাওয়া যায় না, অ্যাটলিস্ট শহরে, গ্রামের কথা আলাদা, এখন গ্রামেও পাওয়া যায়। তো প্রেসার কুকারে কিন্তু চাপ আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন প্রেসার কুকার হচ্ছে কি একটা ফিক্সড পাত্র যেখান থেকে কোনো ধরনের গ্যাস বের হইতে পারে না।
তাহলে এখানে কি হয়, যত মানে প্রথমে যখন একটুখানি তাপ দেওয়া হয় তখন কিছু তরল বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হওয়ার ফলে ওই বাষ্পটা তো বের হইতে পারে না, ফলে ওই বাষ্পটা কি করে, তরলের উপর প্রেসার ক্রিয়েট করে, তার মানে তরলের উপর প্রেসার বেড়ে যায়। এবার তখন কি হয়, তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, অর্থাৎ পানিটা তখন 100 ডিগ্রিতে না ফুটে 101 ডিগ্রিতে ফোটে, তারপর 2 ডিগ্রিতে ফোটে। যত বেশি তরল ফোটে তত বেশি চাপ হয়, তরলের স্ফুটনাঙ্কটাও তত বেশি হয়। ঠিক আছে, এরকম করে প্রেসার বাড়তে থাকে। এই জন্য তোমরা দেখবা প্রেসার কুকার যদি খুলে ফেলো দেখবে অনেক বেশি তাপমাত্রা সেটা কি থাকে, তরল হিসেবে। যদিও এটা দেখা যাবে না, যদি কাঁচের হইতো না, যদি প্রেসার কুকারটা কাঁচ হইতো বা স্বচ্ছ হইতো, এমন একটা পদার্থ যেটা ট্রান্সপারেন্ট, আর যদি সেখান থেকে সরাসরি তোমরা তাপমাত্রা মাপতে পারতা, দেখতে পাইতা যে ওইখানে প্রেসার কুকারের তাপমাত্রা 100 ডিগ্রির চেয়ে অনেক বেশি, অথচ প্রেসার কুকারের ভিতরে পানি কি করতেছে, নড়তেছে। ঠিক আছে, ওটা সব বাষ্পে পরিণত হয় না। আর তোমরা এমনিতেও বুঝতে পারবা, প্রেসার কুকারে যদি তোমরা ইয়া করো, পানি দিয়ে তাপ দাও, তখন অনেক মানে সিটি দেওয়ার আগ পর্যন্ত দেখবা যে এটা নড়াবা, দেখবা যে ভিতরে পানি নড়তেছে, বোঝা যাচ্ছে ভিতরে পানি আছে, অথচ তার তাপমাত্রা কিন্তু 100 ডিগ্রির চেয়ে অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, আবার একইভাবে তাপমাত্রা যদি কমে যায়, সেক্ষেত্রে আরো কম তাপমাত্রা দেখা যায় 80-90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই পানি ফোটা শুরু করে। 80-90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি ফোটা শুরু করে, কখন, যখন চাপ কমে যায়। এই জন্য পাহাড়ের উপরে সাধারণত, এ তোমাদের একটা প্রশ্ন আসে খ নম্বরে, যে পাহাড়ের উপর রান্না করা কঠিন কেন। তাহলে পাহাড়ের উপর রান্না করা কঠিন কেন, তখন পাহাড়ের উপর চাপ 1 অ্যাটমসফিয়ারের চেয়ে অনেক কম। ছোট মোটো বাংলাদেশের ছোট পাহাড় না, হিমালয়ের মতো বড় বড়, যেগুলো অ্যাটলিস্ট 2-3 কিলোমিটার, 4-5 কিলোমিটার, হিমালয় তো 8 কিলোমিটারের মতো লম্বা। তো এরকম যারা মোটামুটি তোমার 2-5-7 কিলোমিটার উঁচু, তাদের ক্ষেত্রে দেখা যায় যত উঁচুতে ওঠে চাপ কমে যায়। চাপ কমে যাওয়ার ফলে সেখানে পানি 100 ডিগ্রিতে না ফুটে দেখা যাচ্ছে 70-80তেই ফোটা শুরু করে। যেমন হিমালয়ে দেখা যাচ্ছে 70 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রাতেই ফুটে যাওয়া শুরু করে। তো এখন দেখো, এখন পানি যদি আমরা কোনো একটা জিনিস সিদ্ধ হয় আসলে কিসে, তাপের কারণেই তো সিদ্ধ হয়। এখন মনে করো এখানে পানি দিছি, পানিতে আমরা আলু দিয়েছি। এখন আমরা জানি যে এই পানিটা যখন ফোটা শুরু করবে তখন কিন্তু আর পানির তাপমাত্রা বাড়বে না। এখন মনে করো পানি যদি 100 ডিগ্রিতে ফোটে, তাহলে সমস্ত পানি না ফুটা পর্যন্ত এই পানির তাপমাত্রা 100 ডিগ্রি থাকবে। তাহলে আলু কত তাপমাত্রা পাচ্ছে, এখানে 100 ডিগ্রি তাপমাত্রা আলু পাচ্ছে। তাহলে আলু নর্মালি হয়, আলু 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পায়, তখন ওইটাতে আস্তে আস্তে সিদ্ধ হয়। কারণ এটাকে যদি পাহাড়ের উপর নেওয়া যায়, এখন যদি মনে করো তরল পাহাড়ের উপর চাপ কমার ফলে 70 ডিগ্রিতে পানি ফোটা শুরু হয়েছে, তো আমরা জানি যে পানি যখন ফোটা শুরু হয় তখন আর তাপমাত্রা বাড়ে না। তখন মনে করো 70 ডিগ্রিতে পানি ফোটা শুরু হলো, তাহলে এবার আলু কত তাপ পাচ্ছে, আলু মাত্র 70 ডিগ্রি পাচ্ছে। তার কারণ পানি সব বাষ্প না হওয়া পর্যন্ত পানি তাপমাত্রা 70-এ থাকবে। তাহলে এবার আলু 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছে, বা চাল যদি বলি বা যেটাই বলি না কেন, তাহলে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলু কি অত তাড়াতাড়ি সিদ্ধ হবে, হবে না, হবে কিন্তু অনেক সময় লাগবে। আবার এটা যদি প্রেসার কুকার হয়, তাহলে প্রেসার কুকারে তো কন্টিনিউয়াসলি চাপ বাড়ে, কন্টিনিউয়াসলি গলনাঙ্ক বাড়তে থাকে। তাহলে চাপ বাড়ার সাথে সাথে গলনাঙ্ক বাড়ে, গলনাঙ্ক 100 থেকে শুরু করে 101 হয়, 102 হয়, 103 হয়, 4 হয়, 5 হয়, 7, 8, 9, এরকম 110, 20, 30, 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গলনাঙ্ক হইতে থাকে। ঠিক আছে, ফলে আলু কি পায়, অনেক বেশি তাপ পাওয়ার সুযোগ পায়। ঠিক আছে, মানে 100 জায়গায় যদি 120 ডিগ্রি সেন্টিগ্রেড গলনাঙ্ক হয়ে যায়, 120 ডিগ্রিতে পানি আছে, কারণ এটা প্রেসার কুকারে চাপ বেড়ে গেছে। তাহলে এই আলু কত তাপ পাচ্ছে, 120 ডিগ্রি তাপ পাচ্ছে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। এই জন্য প্রেসার কুকারে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। বুঝতে পারছো? তো এখন দেখো, যখন বাষ্পীভবন প্রক্রিয়া শুরু হয় তখন তরলের অণুগুলোর তাপশক্তি নিয়ে পরস্পরের সাথে যে আণবিক বন্ধন আছে সেটা থেকে মুক্ত হতে শুরু করে। তাহলে যখন বাষ্পীভবন শুরু হয় তখন আর তাপমাত্রা বাড়ে না, তার কারণ হচ্ছে ওই তাপটা কোন কাজে ব্যয় হয়, অণুগুলোর গতিশক্তি ভেঙ্গে গ্যাসে পরিণত হতে ব্যয় হয়। গলনের মতো এখানেও যদি আরো তাপ দেওয়া হয় তাতে তরলের তাপমাত্রা কিন্তু বাড়ে না। তাহলে তাপটা যাচ্ছে কোথায়, ওই যে তরলের অণুগুলোর আকর্ষণ শক্তি, এটাকে ধ্বংস করতে এই তাপটা ব্যবহার হচ্ছে। তো তরলকে বাষ্পীভূত করার সময় যে পরিমাণ তাপ দিয়ে পুরো তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হয় সেই তাপকে বলা হয় বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে গলনের সুপ্ত তাপ আছে, বাষ্পীভবনের সুপ্ত তাপ আছে। এখানে সুপ্ত তাপ বলা আছে, তখন এই তাপটার কারণে তাপমাত্রা বাড়ে না। ঠিক আছে, তো পুরো তরলটা
গ্যাসে রূপান্তর করার পর তাপ দিতে থাকলে গ্যাসের তাপমাত্রা আবার বাড়তে থাকে। তাহলে যেহেতু পুরোটাই গ্যাসে পরিণত হয়েছে, তাহলে সবগুলো কণার আকর্ষণ শক্তি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন কি হবে, এই তাপটা গ্রহণ করে কণাগুলো আরো জোরে ছোটাছুটি শুরু করবে। এই যে কণাগুলোর যে ছোটাছুটি, কণাগুলোর যে গতিশক্তি বা অভ্যন্তরীণ শক্তি, এই শক্তিটাই মূলত তাপমাত্রা হিসেবে প্রকাশ পায়। তাহলে তাপমাত্রা আবার বাড়তে থাকবে। তো তাপমাত্রা মোটামুটি অচিন্তনীয় পর্যায়ে নিতে পারলে অণুগুলো আয়নিত হওয়া শুরু করবে। হাজার হাজার লক্ষ লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেড, যেমন সূর্যে কয়েক কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, সেখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় আছে। অর্থাৎ গ্যাসগুলো এতটাই উত্তপ্ত যে ওইখান থেকে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বন্ধন ভেঙে আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো অচিন্তনীয় মানে এরকম লক্ষ কোটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই পদার্থের এই অবস্থাটাকে বলা হয় কি, প্লাজমা বা পদার্থের চতুর্থ অবস্থা। সাধারণ অবস্থায় তিনটা অবস্থা আমরা কঠিন তরল গ্যাস পাই। তো চতুর্থটাকে জেনারেলি বলা হয় না কেন, তার কারণ এটার জন্য অত্যধিক তাপমাত্রা প্রয়োজন। ন্যাচারালি সাধারণত পৃথিবীতে আমরা এই তাপমাত্রাগুলো দেখি না বা পাই না। এগুলো ল্যাবরেটরিতে বিশেষভাবে এই তাপমাত্রাগুলো অর্জন করতে হয়, এই প্লাজমাটা পাওয়া যায়। এই জন্য এটাকে চতুর্থ অবস্থা হিসেবে আলাদাভাবে বিবেচনা করা হয় পদার্থের। এই জন্য আমরা জেনারেলি তিনটা অবস্থা বলি, চারটা অবস্থা বলি না। কেন, তার কারণ ওই চতুর্থ অবস্থাটা আমরা জেনারেলি আমাদের আশেপাশে ন্যাচারালি দেখতে পাই না। আমরা ন্যাচারালি তিনটা অবস্থায় দেখতে পাই। আর যদি সূর্যে বাস করতাম সেক্ষেত্রে হয়তো বা চতুর্থ অবস্থাটা আমরা নিজেরাই চতুর্থ অবস্থায় থাকতাম, সেটা তখন আবার কঠিন তরলের দেখা পাওয়া যাইতো না, তখন একটাই অবস্থা হয়ে যাইত, সেটা হচ্ছে চতুর্থ অবস্থা। ঠিক আছে, তো এইখানে এখন যদি গ্রাফ পেপারে আমরা দেখি, এই জিনিসটাকে গ্রাফে যদি রিপ্রেজেন্ট করা হয়, তাহলে একটা কঠিন পদার্থ, এই কঠিন পদার্থে আমরা যত তাপ দিচ্ছি সময়ের সাথে সাথে তার তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়তে আছে। এটা বরফের জন্য দেখানো হয়েছে। তাহলে বরফের তাপমাত্রা মনে করো এটা -5 ডিগ্রি, বা এরা যে হিসাবে বলছে সেই হিসাবে -20 ডিগ্রি দেওয়াটা মনে হয় যৌক্তিক হবে। তাহলে বরফের তাপমাত্রা মনে করো এটা -20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এখন এইখানে হিট দেওয়া শুরু হয়েছে। এইখানে কি করা হয়েছে, এই বরফটাতে আমরা হিট দেওয়া শুরু করছি। ঠিক আছে, এটা একটা পাত্র, এই পাত্রে বরফ আছে। এখন বরফের তাপমাত্রা -20 থেকে -19, 18, 17, 16, 15, 14, 12, 11, 10, 9, 8 এইটা। ঠিক আছে, তাহলে এরকম করি। তো সাধারণত অসুস্থ মানুষরা নাকি কাউন্টডাউন খুব স্পিডে করতে পারে না। যারা সাইকোলজিক্যালি অসুস্থ হয় তারা এই কাউন্টডাউন করতে পারে না। ঠিক আছে, যত দ্রুত একটা সুস্থ মানুষ দ্রুত কাউন্টডাউন করতে পারে। তো এরকম 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10 এরকম করে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, -20 থেকে -19, তারপর -18, তারপর -17 হইতে হইতে এরকম করে 0 হবে। তো যখন বরফটা 0 হবে তখনই কিন্তু বরফটা গলা শুরু করবে। ঠিক আছে, বরফটা গলা শুরু করবে। এরপর যদি আমরা তাপ দেই, দেখো আর তাপমাত্রা বাড়তেছে না একদম আনটিল এই সময় পর্যন্ত। ঠিক আছে, যতক্ষণ না সমস্ত বরফ তরলে পরিণত হওয়া শুরু করেছে তখন আমরা তাপ দিচ্ছি, অর্থাৎ সময় যাইতেছে মানে তাপ দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু তাপ দেওয়া থামাই নাই। সময় বাড়তেছে মানে আমরা তাপ দিতেই আছি, তাপমাত্রা আর বাড়তেছে না, 0ই থাকতেছে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাপমাত্রা 0ই থাকতেছে। কত সময় পর্যন্ত, যতক্ষণ না সমস্ত বরফ কি হচ্ছে, তরলে পরিণত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রাটা বাড়তে থাকে। তাহলে এইখানে এসে তাপমাত্রা আবার বাড়া শুরু করছে, তার মানে এইখানে সমস্ত বরফ কি হয়ে গেছে, তরলে পরিণত হয়ে গেছে। তার মানে এই লাইনে কি আছে, এই লাইনে শুধুই বরফ আছে। ঠিক আছে, শুধু কি আছে, বরফ আছে, এবং বরফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে। আর এই লাইনে কি আছে, এইখানে এসে বরফ গলা শুরু করছে। তাহলে এইখানে যে কোনো জায়গায় বরফ এবং তরল দুইটাই আছে। ঠিক আছে, বরফ প্লাস পানি আছে। এই পয়েন্টে সব বরফ, এইখান থেকে তরল শুরু হয়েছে। তো যত এইদিকে যাবে তো পানির পরিমাণ বাড়বে, বরফের পরিমাণ কমবে, কমতে কমতে এই পয়েন্টে এসে সমস্ত বরফ কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। এরপর যেহেতু পানি হয়ে গেছে, এখন এই বরফের তাপমাত্রা আস্তে আস্তে কি বাড়বে, বাড়তে 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 যতক্ষণ পর্যন্ত না 100 ডিগ্রিতে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এটা 1 অ্যাটমসফিয়ারে পরীক্ষা করা হচ্ছে। ঠিক আছে, তো 100 ডিগ্রি যখন হয়ে যাবে তখন বরফ পানিটা কি হবে, বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তাহলে যতক্ষণ পর্যন্ত 100 হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তাহলে এখানে কি হবে, শুধুই পানি থাকবে, কিন্তু পানির তাপমাত্রাটা আস্তে আস্তে 0 থেকে 20, 40, 60, 80 এরকম করে 100 পর্যন্ত যাবে। যখনই 100 হয়ে যাবে তখন এবার কি হবে, কিছু পানি এবার ফুটা শুরু করবে। ঠিক আছে, পানি ফুটে বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। ঠিক আছে, যখন পানি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে তখন আর তাপমাত্রা বাড়বে না। তাহলে এই জায়গায় কি আছে, এই জায়গায় পানি প্লাস
বাষ্প আছে, ঠিক আছে। তাহলে এখানে সব পানি, যত এইদিকে সময়টা যত এইদিকে যাবে পানির পরিমাণ কমবে, বাষ্পের পরিমাণ বাড়বে। বাড়তে বাড়তে যখন একটা নির্দিষ্ট সময়ে আসবে, সমস্ত পানি যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, তখন আবার সেই, তাহলে এইখানে কি হয়েছে, সব বাষ্প হয়ে গেছে, ঠিক আছে, সব বাষ্প হয়ে গেছে, এইখানে সব কি পানি হয়ে গেছে। তো এই বাষ্পের তাপমাত্রা কি হবে, আবার আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। বাড়তে বাড়তে অনেক দূরে কোনো এক জায়গায় গিয়ে প্লাজমা হবে, ঠিক আছে। তো সেটা পরের বিষয়। তো আপাতত এই পর্যন্ত যে, তাহলে বাষ্পের তাপমাত্রা 101-2 এখানে 120 ডিগ্রি সেন্টিগ্রেড, 120 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, আরো তাপ দিলে আরো বাড়বে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এই হচ্ছে একটা কি রেখা, একটা কঠিন পদার্থ থেকে যদি আমরা বাষ্প পর্যন্ত যাই, তাহলে এইখানে আমরা দুইটা রেখা পাবো, দুই ধরনের রেখা পাবো। এক ধরনের রেখা হচ্ছে খাড়া রেখা, আর এক ধরনের রেখা হচ্ছে সমান্তরাল রেখা। এটা হচ্ছে সমান্তরাল রেখা, সমষ্ণ রেখা, ঠিক আছে। এইখানে কি থাকবে, দুইটা অবস্থা একসাথে থাকবে, আর এইটাকেই বলা হচ্ছে গলনাঙ্ক। তাহলে এইটাকে আমরা বলবো কি, তাহলে প্রথম যে হরিজন্টাল লাইন পাবো সেটাকে আমরা বলবো গলনাঙ্ক, ঠিক আছে। আর দ্বিতীয় যে হরিজন্টাল লাইন পাবো সেটাকে আমরা বলবো স্ফুটনাঙ্ক, ঠিক আছে, সেটাকে আমরা বলবো, এই তাপমাত্রাটা হচ্ছে স্ফুটনাঙ্ক, ওকে। এর মাঝখানে এই দুই তাহলে এখান থেকে আমরা সহজ এই ধরনের লেখচিত্র দেখলেই আমরা বুঝতে পারবো, প্রথম যে লাইনটা আছে ঢাল ঢাল আছে, যেটা ঢাল 0 না, এই খাড়া রেখা, এটা হচ্ছে কি কঠিন। আর প্রথম যে হরিজন্টাল রেখাটা আছে সেখানে তোমার কঠিন থেকে তরল হচ্ছে, তারপরের যে খাড়া রেখাটা আছে সেটা তরলের জন্য, আর তারপরের যে সমান্তরাল রেখাটা আছে, হরিজন্টাল রেখাটা আছে, সেটা হচ্ছে পানি এবং বাষ্পের জন্য, আর তারপর যে খাড়া রেখাটা হবে সেটা বাষ্প এবং তরলের জন্য। কিন্তু তোমরা, আমি এখানে আর একটা লেখচিত্র দেখাবো তোমাদের। আমরা জানি উদ্বায়ী পদার্থ, ঠিক আছে, উদ্বায়ী পদার্থের জন্য যদি লেখচিত্র আঁকি তাহলে কি হবে, উদ্বায়ী পদার্থ সম্পর্কে তোমরা জানো, সেটা কি হবে, কঠিন থেকে সরাসরি কি হয়, তরল হয় না, তরল না হয়ে সরাসরি সে কি হয়ে যায়, বাষ্প হয়। তাহলে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে যদি আমি কঠিন পদার্থকে যদি তাপ দেওয়া শুরু করি, তাহলে কঠিন পদার্থের তাপমাত্রাটা আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। বাড়তে বাড়তে কঠিন পদার্থ তরল না হয় সরাসরি বাষ্পে পরিণত হওয়া শুরু করবে। তো যতক্ষণ না সব কঠিন বাষ্প হবে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, তাপমাত্রা স্থির থাকবে, তারপর সেই বাষ্পের তাপমাত্রা আস্তে আস্তে কি বাড়বে। তাহলে কোনো একটা যদি এইরকম হয়, তার মানে উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে এরকম একটা রেখা পাওয়া যাবে, ঠিক আছে। যেমন ওই পদার্থের ক্ষেত্রে আমরা কয়টা রেখা পাইছিলাম, একটা নর্মাল পদার্থের ক্ষেত্রে আমরা রেখা পাইছিলাম কয়টা, প্রথমে এইটা, তারপর এই যে, তারপর এইরকম দুইটা হরিজন্টাল রেখা পাইছিলাম, তাই কঠিন থেকে তরল, এই তরল থেকে আবার বাষ্প। কিন্তু উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে কি পাওয়া যাবে, এইরকম একটা মাত্র রেখা পাওয়া, যেটা এখানে হবে কি কঠিন, আর এটা হবে কি বাষ্প। মাঝখানে এই তরলের যে লাইনটা, এই লাইনটা স্কিপ হয়ে গেছে, ঠিক আছে, এই লাইনটা নাই, এই দুইটা লাইন নাই, ঠিক আছে। যদি বলি, তো এই যে এই অংশটুকু নাই, এই অংশটুকু নাই, এইখান থেকে সরাসরি এইটা শুরু হয়েছে, ঠিক আছে। তো এরকম অনেক সময় এমসিকিউতে আসে, এরকম লেখচিত্র দিয়ে বলবে এইটা কোন পদার্থ, বা নিচের কোন, এটা কোনটা পদার্থ হইতে পারে, পানি, পানি হইতে পারে, কর্পূর হইতে পারে, মানে বরফ, বরফ, কর্পূর, নিশাদল। তাহলে প্রশ্ন দিলে 1 1 2 2 3 নাকি 1 2 3, তাহলে এখানে 2 আর 3 কর্পূর আর নিশাদল উদ্বায়ী পদার্থ, ঠিক আছে। এইরকম করে আমরা কি করতে পারি, এই জিনিসগুলোকে দেখতে পারি, ওকে। আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি, এরপর আছে তাপ দিয়ে কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসে রূপান্তরের এই প্রক্রিয়ার অন্তত একটি উদাহরণ আমরা দেখেছি, সেটি হচ্ছে বরফ, পানি এবং বাষ্প। আমরা যদিও সরাসরি গলনের সুপ্ততাপ কিংবা বাষ্পীভবনের সুপ্ততাপ দেখি না, কিন্তু তার একটা প্রভাব অনেক সময় অনুভব করেছি। অনেক ভিড়ে কিংবা আবদ্ধ জায়গায় গরমে ছটফট করে আমরা যদি হঠাৎ খোলা জায়গায় কিংবা বাতাসে আসি, তখন শরীর শীতল হয়ে যায়, বা আমরা যখন ঘেমে যাই, এরপর যদি খালি হয় ফ্যানের নিচে দাঁড়াই, তখন শরীর ঠান্ডা হয়ে যায় আর ঘামটা শুকায় যায়, ঘামটা শুকিয়ে যায় এবং শরীর ঠান্ডা হয়। এই যে ঠান্ডা হইলো, এইখানেই কিন্তু সুপ্ততাপের কি আছে, কাহিনী আছে। তো তার কারণ, খোলা জায়গায় আসার পর শরীর থেকে ঘাম বাষ্পীভূত হওয়ার সময় বাষ্পীভবনের সুপ্ততাপটুকু শরীর থেকে নেয়। তাহলে এই যে ঘামটা কি হইল,
ঘাম বাষ্পে পরিণত হইলো, ঘামটা শুকায় যাচ্ছে, তাহলে আমরা জানি যে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এটার জন্য সুপ্ত তাপ প্রয়োজন। এই তাপটা সে কোথা থেকে পায়? এই তাপটা সে শরীর থেকে নেয় এবং বাতাস থেকে নেয়, বাতাস থেকেও নেয়, শরীর থেকেও নেয়। শরীর থেকে নেওয়ার ফলে শরীর ঠান্ডা হয়। এই জন্য তোমরা গোসল করার পর ফ্যানের নিচে দাঁড়াবা, অনেক ঠান্ডা লেগে যায়, অনেক সময় সর্দি লেগে যায়। গোসল করার পর যদি ফ্যানের নিচে দাঁড়াই তাহলে শরীর অনেক ঠান্ডা হয়ে যায় এবং দেখা যায় যে অনেক সময় সর্দিও লেগে যায়। ঠিক আছে, ওকে। তো তাপ দিয়ে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসে যেরকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটিও কিন্তু ঘটে। তাপ সরিয়ে নিলে একটা গ্যাস প্রথমে তরল হয়, তারপর সেই তরল কঠিন হতে পারে। বায়বীয় অবস্থা, তো বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে। তো লিকুইডিফিকেশন, লিকুইডিফিকেশন, লিকুইফিকেশন, লিকুইফিকেশন না, এটা লিকুইডিফিকেশন হবে মনে হয়। আচ্ছা যাই হোক, যেটাই হোক, তো বাষ্পীভবনের বিপরীত বিপরীতটা হচ্ছে ঘনীভবন। তাহলে বাষ্পীভবন মানে হচ্ছে তরল থেকে গ্যাস, আর বাষ্পীভবনের বিপরীতটা হচ্ছে ঘনীভবন বা লিকুইফিকেশন, লিকুইডিফিকেশনই হবে। ওকে, আর এরপর হচ্ছে তরল থেকে যদি কঠিন হয়, তো তরল থেকে কঠিন যেটা হচ্ছে গলন, তো গলনের বিপরীতে হচ্ছে কঠিনীভবন বা সলিডিফিকেশন। এটা যদি সলিডিফিকেশন তাহলে এটা লিকুইডিফিকেশনই হবে। তো সলিডিফিকেশনের বিপরীত হচ্ছে তাহলে গলন হচ্ছে কঠিনীভবন, আর বাষ্পীভবনটা হচ্ছে, বাষ্পীভবনের বিপরীত হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, ওকে। আমরা পদার্থের অবস্থার পরিবর্তনের সময় বলেছি কঠিন থেকে তরল কিংবা তরল থেকে গ্যাসে রূপান্তরের জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাতে হয়, কিন্তু সেই তাপমাত্রায় পৌঁছেও কিন্তু কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাস কিংবা সরাসরি কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হতে পারে। তো আমরা দেখি যে কাপড় যে শুকায়, তারপর তোমরা দেখবা ঘর মুছবা, ঘর মুছার পর কিছুক্ষণ পর দেখবা ঘর শুকায় গেছে। এইখানে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়েছে, তারপর সেই পানি বাষ্পে পরিণত হয়েছে? তাহলে আমাদের শরীর যে শুকায়, ঘাম শুকায় বা ভেজা শরীর অনেক সময় রোদে শুকায় যায়, তাহলে এই যে শুকাইলো, এই শুকানোর এটা থেকে এটা কি আমাদের শরীরে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে তারপর সেই পানিটা বাষ্পে পরিণত হয়ে যায়? না, তাহলে তো শরীর পুড়ে যাইতো। কিন্তু এইখানে সবসময় যে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য বা কঠিন থেকে তরল বা গ্যাসে পরিণত হওয়ার জন্য যে সবসময় ওই গলনাঙ্ক স্ফুটনাঙ্কই লাগবে বিষয়টা তা না। কম গলনাঙ্ক স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় গলন এবং স্ফুটন হইতে পারে। ঠিক আছে, তো আমরা যদি পদার্থের আণবিক মডেলে ফিরে যাই তাহলে বিষয়টা বোঝা মোটেও কঠিন না। তাহলে এটা কিভাবে হয়? তো একটা অণু যদি কোনোভাবে যথেষ্ট শক্তি পেয়ে যায় এবং তার কারণে যদি তার গতিশক্তি যথেষ্ট বেড়ে যায় যে সেটি কঠিন পদার্থ কিংবা তরল পদার্থের পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসতে পারে, কঠিন কিংবা তরলের পৃষ্ঠদেশে যেহেতু বাইরের বাতাস থেকে অসংখ্য অণু ক্রমাগত আঘাত করছে, তাই তাদের আঘাতে কখনো কখনো কঠিন কিংবা তরলের কোনো কোনো অণু মুক্ত হয়ে যাওয়ার মতো শক্তি পেয়ে যেতে পারে। তাহলে আমরা দেখতেছি যখন কঠিন থেকে তরল হয় তখন আমাদের প্রয়োগকৃত তাপমাত্রা থেকে কঠিন পদার্থের কণাগুলো কি করে? শক্তি গ্রহণ করে এবং এটা খুব দ্রুত তারা শক্তিটা পেয়ে যায়, ফলে তারা তরল বা গ্যাসে পরিণত হয়। আবার যখন একটা কঠিন বা তরল পদার্থ থাকে তখন আমরা জানি গ্যাসের অণুগুলো প্রতিনিয়ত ছোটাছুটি করে, ফলে যে বাতাস আছে এই বাতাসের অণুগুলো এখানে প্রতিনিয়ত কি করে? কঠিন এবং তরল পদার্থের উপর কি করে? আঘাত করে। এই আঘাত করতে করতে অনেক সময় এই আঘাতের ফলে কঠিন এবং তরলের উপরের অংশে যে অণুগুলো আছে সেই অণুগুলো অনেক সময় সেই আঘাত থেকে শক্তি পেয়ে যায়, এখান থেকে মুক্ত হয়ে যাওয়ার। ঠিক আছে, এই জন্য তখন কি হয়? তাপমাত্রা না বেড়েও তারা কি করে? ওই অণুর যে গতিশক্তি আছে সেই গতিশক্তি থেকেই কঠিন তরলের উপরের অংশের যে কণাগুলো আছে তারা অনেক সময় মুক্ত হওয়ার মতো যথেষ্ট শক্তি পেয়ে যায়, ফলে তারা মুক্ত হয়ে যায়। তখন কঠিন থেকে গ্যাস বা তরল থেকে গ্যাসে পরিণত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য পৃষ্ঠদেশটা যত বড় হবে, তাই পৃষ্ঠদেশ যত বিস্তৃত হবে এই প্রক্রিয়াটি তত বেশি কাজ করবে। তা কেন? তখন একটা বড় পদার্থ যদি হয় তাহলে গ্যাসের কণাগুলো কি করতে পারবে? অনেক বড় জায়গা জুড়ে আঘাত করতে পারবে। তাহলে বেশি কণার উপর আঘাত হবে, তাহলে বেশি কণা এখান থেকে শক্তি লাভ করে মুক্ত হয়ে যেতে পারবে। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে বলা হয় বাষ্পায়ন। ঠিক আছে, আমরা সবাই এই প্রক্রিয়াটি দেখেছি। একটা ভেজা জিনিস এমনিতেই শুকিয়ে যায়, এর জন্য এটাকে স্ফুটনাঙ্কের তাপমাত্রায় নিয়ে যাইতে হয় না। শুকিয়ে যাওয়া মানেই তরল পদার্থের অণুর বাষ্পায়িত হয়ে যাওয়া। তাহলে এখানে
একটা জিনিস যখন শুকায় যায় ওর মধ্যে যে পানিটা থাকে এটা বাষ্পে পরিণত হয়, কিন্তু ওইখানে তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়নি। তাহলে কিভাবে হয়েছে? হয়েছে এই যে আশেপাশে যে বাতাসের যে অণুগুলো আছে এই অণুগুলো তাদেরকে কি করছে, ধাক্কা দিছে। ঠিক আছে, যে কোনো তাপমাত্রায় এই প্রক্রিয়া ঘটতে পারে এবং এই প্রক্রিয়াটার নাম বাষ্পায়ন। এটার জন্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার দরকার নাই, যে কোনো তাপমাত্রায় এটা হতে পারে। ঠিক আছে, তো পানির বাষ্পায়নের সময় পানি যেরকম তার বাষ্পীভবনের সুপ্ত তাপটুকু নিয়ে নেয়, তো বাষ্পীভবনের সুপ্ত তাপটুকু সে বাতাস থেকে, শরীর থেকে বা কাপড় থেকে নিয়ে নেয়। এই জন্য কাপড় শুকিয়ে গেলে একটু ঠান্ডা হয়। এর উল্টোটাও সত্যি, তবে রোদে শুকালে ভিন্ন কথা। যদি কোনো প্রক্রিয়ায় বাষ্প পানিতে রূপান্তরিত হয়, এবার উল্টো প্রক্রিয়াটা যদি হয় তাহলে তখন সেটি কি করে, তাপ ছেড়ে দেয়। তাহলে যখন ঘনীভবন বা কঠিনীভবন হয় তখন ওই যে সুপ্ততাপটুকু এটা তারা নিয়েছিল, ওই সুপ্ততাপটুকু তারা কি করে দেয়, বের করে দেয়। ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের জলীয় বাষ্পে ভরা বাতাস উপরে উঠে যখন জলকণায় রূপান্তরিত হয় তখন বাষ্পীভবনের সুপ্ততাপটা শক্তি হিসেবে বের হয়ে আসে। এই শক্তিটাই ঘূর্ণিঝড়ের প্রচন্ড শক্তি হিসেবে কাজ করে। তাহলে ঘূর্ণিঝড় এত শক্তি কোথায় পায়? তার কারণটা হচ্ছে সমুদ্রের জল, সমুদ্রের পানি প্রথমে বাষ্পে পরিণত হয়, এই বাষ্পে পরিণত হওয়ার ফলে এটা উপরে উঠে যায়, উপরে উঠে গিয়ে তারা জেনারেলি মেঘ তৈরি করে। এটা ধীর প্রসেস, কিন্তু যদি কোনো কারণে হঠাৎ করে সেগুলো কি হয়, ওই বাষ্পগুলো ওই মেঘগুলো বা বাষ্পগুলো পানিতে পরিণত হয়, তখন ওরা একসাথে প্রচুর পরিমাণ শক্তি কি করে, রিলিজ করে। এই শক্তির কারণেই বাতাসটা কি হয়, বাতাস এবং মেঘ প্রচন্ড গতিশক্তি লাভ করে। ফলে এটাই হচ্ছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টা শক্তিটা কোথায় পায়? এই যে মেঘ বা জলীয় বাষ্প পানিতে পরিণত হচ্ছে, তা হওয়ার কারণে সে শক্তিটা ত্যাগ করতেছে, এই সুপ্ততাপটা ত্যাগ করতেছে, এটাই মূলত ঘূর্ণিঝড়ের শক্তি হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এই যে বাষ্পায়ন, এই বাষ্পায়ন জিনিসটা কিসের কিসের উপর নির্ভর করে? আমরা দেখলাম যে বাষ্পায়ন জিনিসটা কি, এই যে কঠিন বাতাস কি করে, একটা কঠিন বা তরল পদার্থের পৃষ্ঠে প্রতিনিয়ত আঘাত করে। এই আঘাত থেকে কঠিন বা তরল পদার্থের উপরের যে কণাগুলো আছে তারা শক্তি লাভ করে। এই শক্তির কারণেই তারা কি করে, তোমার উপরে তারা কি করে, তারা মুক্ত হওয়ার জন্য বা তরলে পরিণত বা গ্যাসে পরিণত হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ শক্তি তারা পেয়ে যায়। ঠিক আছে, তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে, তো এই যে কঠিন পদার্থের কণাগুলো কি করে, ওই গ্যাসের আঘাত থেকে তোমার কি করে, শক্তি লাভ করে, তারা সুপ্ততাপ লাভ করে, তারা কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়, মুক্ত হয়ে তারা গ্যাসে পরিণত হয়। ঠিক আছে, তো তাহলে যত বেশি কি হবে, তাহলে এই জিনিসটা কয়েকটা ফ্যাক্টরের উপর নির্ভর করবে। ঠিক আছে, সেই তাহলে কিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখি। যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো বর্ষাকালের বৃষ্টি ভেজা দিনগুলোতে ভেজা কাপড় কিছুতেই শুকাইতে চায় না, আবার শীতকালে ঘরের ভেতর ছায়াতেও একটা কাপড় শুকাতে দিলে সেটি শুকিয়ে যায়। আবার কাপড় ধুয়ে শুকাতে দিলে সব সময় কাপড়টি ভালো করে মেলে দিতে হয়, ভেজা কাপড় ভাঁজ হয়ে থাকলে সেই জায়গাটুকু ভেজা থেকে যায়। ভেজা কাপড় শুকানোর বিষয়টি পানির বাষ্পায়ন ছাড়া আর কিছু না। কাজেই তোমরা দেখতেই পাচ্ছ পানির বাষ্পায়ন বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। সত্যি বলতে কি, পানির জন্য যেটা সত্যি অন্যান্য তরলের বেলাতেও সেটা সত্যি। তাই আমরা সাধারণভাবেই একটা তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে তার একটা তালিকা তৈরি করতে পারি। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে বাতাসের প্রবাহ। বাতাসের প্রবাহ বেশি হলে বাষ্পায়ন বেশি হবে। তার কারণটা হচ্ছে, দেখো এখানে সুপ্ত তাপের একটা বিষয় আছে। মনে করো যে এই কণাগুলো এখানে প্রতিনিয়ত ধাক্কা দিচ্ছে, তো এখান থেকে এই কণাটা এখানকার উপরের উপরি পৃষ্ঠের যে কণাগুলো আছে সেগুলো সুপ্ততাপ গ্রহণ করতেছে। ফলে এই পদার্থটা বা তরলের যে পৃষ্ঠটা আছে, পৃষ্ঠ সংলগ্ন যে কণাগুলো আছে সেই কণাগুলোতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাচ্ছে, এক। আর 2 নম্বর আছে তাদের তাপের পরিমাণটাও কমে যাচ্ছে। ফলে তারা এখন যখন তারা ধাক্কা দিচ্ছে তখন যথেষ্ট পরিমাণ গতিশক্তি তারা এই তরলটাকে দিতে পাচ্ছে না। ফলে এখন যদি বাতাসের প্রবাহ হয়, ফলে এখানকার বাষ্পগুলো এবং এখানকার বাতাসগুলো তুলনামূলকভাবে যে শীতল বাতাস এবং জলীয় বাষ্প আছে সেটা কি হবে, এখান থেকে দূরে চলে যাবে, আর অন্য জায়গার শুষ্ক এবং গরম বাতাস এখানে চলে আসবে। ফলে ওই বাতাস থেকে এই কণাগুলো সহজে কি নিতে পারবে, সুপ্ততাপ গ্রহণ করতে পারবে, বাষ্পে পরিণত হবে, সেই বাষ্প আবার দূরে চলে যাবে। এইভাবে যদি বাতাসের প্রভাব বেশি হয় তাহলে বাষ্পায়নটা কি হয়, তাড়াতাড়ি হয়। ওকে।
2 নম্বর হচ্ছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল। তো আমরা দেখলাম যে যত বেশি বিস্তৃত হবে তত বেশি কণা কি হবে, বাতাসের যে কণাগুলো আছে তাদের ধাক্কার সম্মুখীন হবে, ঠিক আছে। তত জায়গা থেকে কি হবে, পানির তরল যেহেতু শুধুমাত্র উপরি পৃষ্ঠ থেকেই কি হয় বাষ্পায়িত হয়, ফলে উপরি পৃষ্ঠটা যত বেশি প্রশস্ত হবে তত বেশি তরল কি হবে বাষ্পায়িত হইতে হবে। এই জন্য সমুদ্র থেকে প্রচুর পরিমাণে বাষ্প হয় এবং মেঘ হয়, সমুদ্রের উপরেই মূলত মেনলি মেঘ তৈরি হয় বেশি। তরলের উপরিভাগের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। 1 গ্লাস পানি বাষ্পীভূত হতে যত সময় লাগবে, এই একই গ্লাস ওই সমান পানি ওইটাকে যদি আমরা কি করি প্লেটে ঢেলে দেই বা মেঝেতে ছড়িয়ে দেই 1 গ্লাস পানি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 1 গ্লাস পানি যদি আমরা গ্লাসে রেখে দেই তাহলে এটা সারা দিন 2 দিন 1 দিনও শুকাবে না, কিন্তু ওই 1 গ্লাস পানিকে যদি আমরা কি করি পুরা মেঝেতে কি করি ছড়িয়ে ছিটায় দেই, তাহলে মেঝেটা কিন্তু আধা ঘন্টাতেই শুকায় যাবে, তাই না। তাহলে ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত তাড়াতাড়ি হবে। তরলের স্ফুটন, তার কারণ এটা সহজে বুঝতে পারছো যে গ্লাস যখন থাকতেছে তখন শুধুমাত্র গ্লাসে মনে করো পানি আছে, ঠিক আছে, এখান থেকে পানি আছে, তো শুধুমাত্র এইটুকুর অংশের পানি কি হচ্ছে বাষ্পায়িত হচ্ছে, এবং এই 1 গ্লাস পানিকে যখন তোমরা মেঝেতে ছড়াই দিচ্ছ তাহলে কি হচ্ছে মেঝের প্রত্যেকটা পয়েন্ট থেকেই পানি কি হচ্ছে বাষ্পায়িত হচ্ছে। ফলে আর গ্লাসে পানির যত হাইট ছিল মেঝেতে কি তত হাইট হবে, মেঝেতে সামান্য পানি হবে, জাস্ট ভেজা থাকবে। তো তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন বেশি হয়। স্ফুটনাঙ্ক কম মানে সুপ্ত তাপ কম প্রয়োজন, ফলে তার বাষ্পায়ন বেশি হবে। কম সুপ্ত তাপেই সে কি হবে বাষ্পায়িত হবে। স্ফুটনাঙ্ক বেশি হলে তার ওই সুপ্ত তাপ বেশি প্রয়োজন, তাই তো। তো এইটাই আর কি, এই জন্য কেরোসিন তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, ন্যাপথালিন তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, উদ্যোগী পদার্থের বাষ্পায়ন সবচেয়ে বেশি হয়, তখন এরা কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। ওকে, এরপর হচ্ছে বাতাসের চাপ। বাতাসের চাপ যত কম হবে বাষ্পায়ন তত বেশি হবে। শূন্য স্থানে বাষ্পায়ন সবচেয়ে বেশি। খাদ্য সংরক্ষণের জন্য খাবারকে শুকাতে পাম্প দিয়ে বাতাস বের করে নেওয়া হয়। তাহলে বাতাসের চাপ কম হলে কেন বাষ্পায়ন বেশি হবে, চাপ যদি কম হয় তাহলে এই যে তোমার জলীয় বাষ্পগুলো, চাপ কম হইলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে। বাতাসের চাপ যত কম হবে তত বেশি জলীয় বাষ্প বাতাসে কি করতে পারবে প্রবেশ করতে পারবে, ঠিক আছে। আর তাপের আদান প্রদানটাও তত সহজে হবে। এই জন্য বাতাসের যদি চাপ কম হয় তাহলে বাষ্পায়নটা বেশি হয়। চাপ বেশি হলে তো জলীয় বাষ্পগুলো কি হবে ওইখানেই থেকে যাবে, মানে অর্থাৎ তরলের উপর যদি চাপ বেড়ে যায়, আরো অন্যভাবে যদি বুঝি যে তরলের উপর যদি প্রেসার বেড়ে যায় তাহলে তরলের কণাগুলো তো কি হইতে পারবে না, সহজে উপরে উঠতে পারবে না। কোনো একটা জিনিসকে যদি তুমি চেপে ধরো তাহলে ওই জিনিসটা কি সহজে উপরে উঠতে পারবে। তো বাতাস যদি তরলের উপর বেশি চাপ প্রয়োগ করে তাহলে তরলের কণাগুলো কি করে উপরে উঠবে, তাই না। তো ওরা নিজেরাই নিচে আসতে যাচ্ছে, তো নতুন করে এই কণাটা চাপ গ্রহণ করে সে কিভাবে জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যাবে, তাই কিনা। এই জন্য চাপ যত কম হবে কণাগুলো তত সহজে কি হবে অল্প তাপ গ্রহণ করেই বেশি গতিশক্তি অর্জন করতে পারবে, এবং সে কি করবে চলে যাবে। গতিশক্তি অর্জন করার জন্য ফিক্সড পরিমাণ তাপই লাগবে, কিন্তু সে সহজে পৃষ্ঠ থেকে আলাদা হয়ে যেতে পারবে, সহজে। আর চাপ বেড়ে গেলে পৃষ্ঠ থেকে সহজে আলাদা হইতে পারবে না। কেউ তো পৃষ্ঠের উপর তাকে চেপে ধরে আছে, তাহলে পৃষ্ঠ থেকে সে আলাদা হবে কি করে। এরপরে তরলের উষ্ণতা, তো আমরা জানি যে বোঝাই যাচ্ছে তরল যত বেশি উষ্ণ হবে বাষ্পায়ন তত বেশি হবে, যত বেশি তাপমাত্রা হবে বাষ্পায়ন তো বেশি হবে, এটা ব্যাখ্যার কিছু নাই। বাতাসের শুষ্কতা, বাতাস যদি শুষ্ক হয় তাহলে বাষ্পায়ন বেশি হবে। কেন, বাতাস শুষ্ক হলে সে বেশি তরল জলীয় বাষ্প তত বেশি কি করতে পারবে নিজের মধ্যে ইনপুট নিতে পারবে, তাই না। বাতাস আর্দ্র মানে কি, সেখানে অলরেডি জলীয় বাষ্প আছে, তাহলে নতুন জলীয় বাষ্প গিয়ে কোথায় থাকবে, তাই না। তাহলে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। যাই হোক, বাতাসে অলরেডি কি আছে জলীয় বাষ্প আছেই, তাহলে যে নতুন যে জলীয় বাষ্প যাবে সে তো কোথায় যাবে, যাওয়ার তো জায়গা কম তার। যদি বাতাসটা যদি শুষ্ক হয় তাহলে সেখানে যথেষ্ট কি আছে ফাঁকা জায়গা আছে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতা তার বেশি, ফলে এই তরলের উপরি পৃষ্ঠ থেকে পানির কণাগুলো বাষ্পে পরিণত হয় খুব সহজেই কি করতে পারে ওই বাতাসের যে শুষ্ক বাতাসটাকে সে আর্দ্র করে দিতে পারে। ওকে, তাহলে এই পয়েন্টগুলো খুবই আসে, কতে আসে, খতে আসে, বহুপদীতে আসে, তো এগুলো তোমরা মাথায় রাখবে। খতে যদি আসে এরকম ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত থাকি, এরপর আপেক্ষিক তাপ সহ অন্যান্য জিনিসগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবা।